যেটা বললাম, আমরা ধারকের অনেকগুলো সূত্র দেখেছিলাম। এই সূত্রগুলো একটু সিরিয়াল করে মনে রাখার ট্রাই করবা, কারণ প্রত্যেকটা সূত্রই কম বেশি রিলেটেড। তো আমাদের সূত্রগুলো একটু ভালো করে জানা থাকতে হবে। তাছাড়া কিন্তু একটা সূত্র ভুলে গেলে, যদি রিলেটেড কোয়েশ্চেন থাকে, একটু লেজ লাগানো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা কিন্তু মেলাতে পারবো। এই জন্য সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কোয়েশ্চেন লিখি। লেখো। লেখা হচ্ছে, একটি গোলকের ব্যাসার্ধ 2 মিটার হলে, একটি গোলকের ব্যাসার্ধ 2 মিটার হলে একটি গোলকের ব্যাসার্ধ, একটি গোলকের ব্যাসার্ধ 2 মিটার হলে, 2 মিটার হলে এর ধারকত্ব নির্ণয় করো। এর ধারকত্ব নির্ণয় করো। একদমই সহজ একটা কোয়েশ্চেন। একটা গোলকের ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, এর ধারকত্ব কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বলো তো, এখানে আমাদের কি দেয়া আছে? এখানে আমাদের কি দেয়া আছে বলো? আর দেওয়া আর দেয়া আছে। এখানে আমাদের ধারকের, মানে যেই ধারকত্বটা বের করতে হবে, যে গোলকের আর কি, সেই গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 2 মিটার। এটা আমাদের আর এর মান দেয়া আছে। তো এখন বলো তো, গোলাকার পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের সূত্র কি? ধারকত্বের সূত্র কি? 4πε0 kr। 4πε তাই না? এটা হচ্ছে আমাদের কি ছিল? এটা আমাদের গোলাকার পাত ধারকের ধারকত্ব ছিল। তাহলে সি সমান ছিল 4πε0 কে আর। ওকে, 4πε0 কে আর। এখন সব মানগুলো বসিয়ে দাও। 4 এর জায়গায় 4, পাই এর জায়গায় পাই। এপসাইলন নটের মান আমরা সবাই জানি, 8.854 ইন্টু কত বলো তো? 8.854 ইন্টু 10^12। এটা হচ্ছে এপসাইলন নটের মান। কে যেহেতু প্রশ্নে কিছু বলেনি, আমরা 1 ধরে নিব। আর আর এর মান দেওয়া আছে 2 মিটার। দেখো কত আসে। কত আসে? 2.225। 2.225 এটা বললাম। জি ভাইয়া। 2.225, 2 ইন্টু 10⁻⁻10। ইন্টু 10⁻⁻10। এত কি হবে? একক কি হবে? এত ফ্যারাডে। ফ্যারাডে। ওকে, তোমাদের কিন্তু বলেছিলাম যে 1 ফ্যারাডে কিন্তু অনেক বড় একক। দেখেছো আমাদের উত্তরগুলো 10^10 আসে, মানে অনেক ছোট আসবে। 1 ফ্যারাডে মানে কিন্তু তোমার কি জানো? 1 ফ্যারাডে মানে চিন্তা করো তো, 1 ফ্যারাডে হতে হলে আমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ কত হতে হবে? একটু চিন্তা করো। 1 ফ্যারাডে হতে হলে গোলকের ব্যাসার্ধ কত হতে হবে? একটু চিন্তা করো তো, চিন্তা করো, চিন্তা করো। 10⁻10 গুণ, মানে হ্যাঁ হচ্ছে, 10⁻10। ওই যে ওখানে সি এর মান 1 ফ্যারাডে ধরো, সি এর মান 1 ফ্যারাডে ধরে আমরা হচ্ছে আর এর মান বের করো, করলেই দেখতে পারবে বিশাল বড় মান আসবে। আর 10⁻10 যেটা হচ্ছে মো বললা, এটা কি দেখো তো, পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে অনেক বড় না? পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে অনেক বড় না? পৃথিবীর ব্যাসার্ধের থেকেও কিন্তু অনেক বড়। তাই পৃথিবীর ব্যাসার্ধ থেকে 1,000 না 10,000 গুণ বড়। তাহলে কি একটা অবস্থা! এত বড় গোলক তুমি কই পাবা বলো? এত বড় গোলক তো পাওয়া যাবে না। ওই জন্য আমরা এখানে নর্মালি ন্যানো ফ্যারাডে, পিকো ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে এসব ইউজ করি। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার চলো হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে যাব। এবার আমরা যাব হচ্ছে পরের কোয়েশ্চেন। তো পরের কোয়েশ্চেনটা হচ্ছে অনেক সহজ। আমরা হচ্ছে একটি স্টেমটা ড্র করি, তারপর আমরা ম্যাথে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকে এটা হচ্ছে একটা, এটা কি? এটা হচ্ছে একটা বৃষ্টির ফোঁটা। এটা হচ্ছে একটা বৃষ্টির ফোঁটা। এখানে কি করেছি আমি? এখানে এটা হচ্ছে বিদ্যুৎ, মানে তড়িৎ, মানে ওই তো লাইটনিং আর কি।
ঠিক আছে? এখানে কি, এটা হচ্ছে একটা গোলক, এখানে একটা গোলক। আমরা কি করেছি, এই গোলকে এই যে লাইটিং মানে হচ্ছে কি বলে এটাকে বলো তো, বিদ্যুৎ চমকায় না, সে বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে হচ্ছে তোমার 100 কুলম্ব চার্জ দিয়ে আমরা কি করলাম, এই পানির ফোঁটার উপর চার্জ সরবরাহ করলাম। তো কি হয়ে গেল, কি হয়ে গেল, এই যে এই চার্জটা এখানে সরবরাহ করার পর এই পানির বড় বুদবুদটা ছোট হয়ে গেল, মানে অনেকগুলো ছোট ছোট বুদবুদে কনভার্ট হয়ে গেল, অনেকগুলো ছোট ছোট বুদবুদে কনভার্ট হয়ে গেল। তো এই যে অনেকগুলো ছোট ছোট বুদবুদে কনভার্ট হয়ে গেল, অনেকগুলো ছোট ছোট বুদবুদে কনভার্ট হয়ে গেল। তো এখানে বলেছে কি, এখানে বলেছে 10⁻60 10⁻60 পানির ফোঁটা, পানির ফোঁটা। এখানে কি ছিল, এখানে আমাদের একটা বড় পানির ফোঁটা ছিল। এখানে যখন বিদ্যুৎ চমকাইছে, এখানে 100 কুলম্ব চার্জ যখন সরবরাহ হয়েছে, তখন এটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটায় কনভার্ট হয়ে গেছে। আর এখানে বলেছে 10⁻60 এখানে পানির ফোঁটা আছে। এখন প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনটা লেখো, প্রথম কোয়েশ্চেনটা লেখো। এটা আমাদের প্রথম প্রশ্ন, যে এদের ধারকত্ব কত। এদের ধারকত্ব মানে এই যে এটা, এটা বলেছে এদের ধারকত্ব কত, মানে ছোট ছোট যে ফোঁটাগুলো আছে এদের ধারকত্ব কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এদের ধারকত্ব কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর পরের কোয়েশ্চেন হচ্ছে এদের পৃষ্ঠে বিভব নির্ণয় কর। এদের পৃষ্ঠে বিভব নির্ণয় কর, এটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আর সি নম্বর কোয়েশ্চেন হচ্ছে লেখো চার্জ ঘনত্বের তুলনা করো। চার্জ ঘনত্বের তুলনা কর, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটা বড় পানির ফোঁটা, এই বড় পানির ফোঁটা যখন তড়িতাহিত হয়ে গেল, তখন অসংখ্য ছোট ছোট পানির ফোঁটায় কনভার্ট হয়ে গেল। আর বলেছে 10⁻60 পানির ফোঁটা। এখন প্রথম প্রশ্নে বলেছে এদের ধারকত্ব কত হবে, আর পরের কোয়েশ্চেন এদের পৃষ্ঠে বিভব কত হবে, আর পরের কোয়েশ্চেন চার্জ ঘনত্ব তুলনা করো। তো এখান থেকে আমাদের আসলে এই ম্যাথটা করতে হবে। তো পারবে এই ম্যাথটা কিভাবে করা যায়, কারো কোনো আইডিয়া আছে যে এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি বা এই ওয়েতে আগানো যেতে পারে, বুঝতে পারবা? চিন্তা করো তো কিভাবে করতে পারবো, বলো বলো কিভাবে করা যায়। ভাইয়া প্রথম অঙ্কে শক্তির সংরক্ষণশীলতার কোনো প্রয়োগ আছে? না, আচ্ছা, আমি হচ্ছে ম্যাথটাকে আরেকটু সহজ করে দিই। তোমার হচ্ছে এই যে বৃষ্টির ফোঁটা আছে না, এই বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ দেয়া আছে, এই বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ তোমাকে দিয়েছে 2 মিটার। এবার এবার চিন্তা করো, আগের বার যেটা ভাইয়া দিয়েছিলাম তাহলে কঠিন হতো। হ্যাঁ বলো। এখানে এই বড় ফোঁটার আয়তন আর ছোট ছোট ফোঁটাগুলোর মোট আয়তন সেম। সেম, ভেরি গুড। বড় ফোঁটার ওইখান আয়তন থেকে আর ছোট ছোট ফোঁটার সম্মিলিত আয়তন সেম হবে। তারপর তারপর ওইখান থেকে ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ বের করা যাবে। ব্যাসার্ধ পেয়ে যাব। তারপর ব্যাসার্ধ জানলে আমরা তো ধারকত্ব বের করতেই পারবো, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেস। আমরা কি করব, আমরা হচ্ছে আয়তন সমান ধরবো। আমরা সবাই জানি এই যে এই বড় ফোঁটার যে আয়তন হবে, এই ছোট ছোট ফোঁটার সম্মিলিত আয়তন কি হবে, আয়তন এটার সমান হবে। তো এই কনসেপ্ট এখানে ব্যবহার করে আমরা প্রত্যেকটা ছোট ফোঁটার আয়তন বের করব। আর প্রত্যেকটা ছোট ফোঁটার আয়তন বলতে ব্যাসার্ধটা বের করব। ব্যাসার্ধ বের করলে আমাদের কাজ শেষ। আমরা সবাই জানি সি সমান এপসাইলন নট কে আর। এই তো সি সমান, এই তো 4 পাই এপসাইলন নট কে আর। সি সমান 4 পাই এপসাইলন নট কে আর। এটা করলে আমাদের কাজ শেষ। তো আমাদের কাজ হচ্ছে এই যে এই ব্যাসার্ধটা বের করা, প্রত্যেকটা ফোঁটার ব্যাসার্ধ বের করা। ঠিক আছে,
চলো আমরা তাহলে 1 নম্বরটা করি। 1 নম্বরটা করলে পরেরটা আমরা এমনি মিলাতে পারবো, এটা নিয়ে কোনো কনফিউশন বা প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা এ নম্বর কোয়েশ্চেনটার সলভ করি। এ নম্বর কোয়েশ্চেনটার সলভ করি, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে আমাদের বড় ফোঁটা, এটা হচ্ছে আমাদের বড় ফোঁটা। এই বড় ফোঁটার এটা একটা ফোঁটা, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ফোঁটা। এই বড় ফোঁটা ভেঙ্গে ভেঙ্গেই অসংখ্য ছোট ফোঁটা তৈরি হয়েছে। এই বড় ফোঁটা ভেঙ্গে ভেঙ্গেই অসংখ্য ছোট ফোঁটা তৈরি হয়েছে। এখানে আছে হচ্ছে 10⁶ এতটি ছোট ফোঁটা। এই বড় ফোঁটার আয়তনকে আমি ধরলাম হচ্ছে V1, আর এই ছোট ফোঁটার প্রত্যেকটার আয়তন, এই ছোট ফোঁটার প্রত্যেকটার আয়তনকে আমি ধরলাম কি বলতো, প্রত্যেকটার আয়তনকে আমি ধরলাম হচ্ছে V2 ধরলাম। ওকে, আমি এইভাবে না ধরি, প্রত্যেকটার আয়তন না ধরি, তাহলে ঝামেলা হয়ে যাবে। আমরা হচ্ছে টোটাল আয়তনকে V2 ধরলাম। আমরা হচ্ছে এই ছোট ফোঁটাগুলোর সম্মিলিত আয়তনকে ধরলাম V2, সম্মিলিত আয়তনকে ধরলাম V2। আচ্ছা, আরেকটা বিষয় তুমি একটু জেনে রাখো, এটা তোমাদের জানা দরকার। মনে করো হচ্ছে এই বড় ফোঁটার প্রস্থচ্ছেদ হচ্ছে A1, আর এই ছোট ফোঁটার প্রস্থচ্ছেদ হচ্ছে A2। আমাকে বলতে পারবা A1 আর A2 এর মধ্যে সম্পর্ক কি হবে? A1 আর A2 এর মধ্যে সম্পর্ক কি হবে? হুম, বলতে পারবা? আমরা এইভাবেও লিখতে পারি, এই V2 মানে কি? এই V2 মানে হচ্ছে V টোটাল, মানে সবগুলো ফোঁটার আয়তনের যোগফল। আর A2 মানে হচ্ছে A টোটাল, মানে সবগুলো ফোঁটার ক্ষেত্রফলের যোগফল। আমাকে একটু বলো তো, A1 আর A2 এর মধ্যে সম্পর্ক কি হবে? V1 আর V2 এর মধ্যে সম্পর্ক কি হবে? না পারলে কোনো সমস্যা নেই, না পারলে তো আমি আছি। V1 সমান V2। V1 সমান V2 হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ ছোট ছোট ফোঁটার আয়তনগুলোর যোগফল হবে বড় ফোঁটার আয়তনের সমান। আর প্রস্থচ্ছেদ কি হবে বলো, প্রস্থচ্ছেদ কি হবে? ওকে, এটা আমরা জেনে রাখি একটু, এটা আমাদের সামনে কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে আমাদের A2 ইজ গ্রেটার দ্যান A1 হয়, ঠিক আছে? এই সম্মিলিত সবগুলো ফোঁটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই একটা ফোঁটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপেক্ষা বড় হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এই টাইপের কোয়েশ্চেন গুলো মেডিকেলে চলে আসে, এই টাইপের কোয়েশ্চেন গুলো মেডিকেলে চলে আসে। তাহলে তুমি একটা বড় ফোঁটাকে যদি অসংখ্য ছোট ছোট ফোঁটায় বিভক্ত করো, তাহলে ওই ছোট ছোট প্রত্যেকটা ফোঁটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমষ্টি হবে বড় ফোঁটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, তাহলে একটা কাজ করি, আমাদের হচ্ছে এখানে 10⁶ ফোঁটা আছে। আমি 10⁶ ফোঁটাকে আমি n ধরে নিলাম, 10⁶ ফোঁটাকে আমি n ধরে নিলাম। ওকে, তাহলে শর্ত মতো আমি কি বলতে পারবো এখানে? শর্ত মতো আমি বলতে পারবো যে V1 সমান V2, এটা আমি বলতেই পারবো। শর্ত মতে আমি বলতে পারবো V1 সমান V2। এখন দেখো, এখন দেখো, আমাদের হচ্ছে এই এই গোলকের ব্যাসার্ধ দেয়া আছে। এই গোলকের ব্যাসার্ধকে আমি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করলাম, এটা মনে হয় 2 মিটার দেয়া আছে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে তোমার ফোঁটা আছে, এদের ব্যাসার্ধ কিন্তু আমরা জানি না। তো এদের ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করলাম। ওকে, এখন বলো তো V1 সমান কি হবে? V1 সমান কি হবে? V1 ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব। 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা আমাদের V1। আর V2 সমান কি হবে? V2 সমান V2 সমান কি হবে? 4/3 পাই স্মল আর কিউব। ওকে, 4/3 পাই স্মল আর কিউব। এটা কয়টা হচ্ছে ছোট ফোঁটার আয়তন বলো তো? কয়টা ছোট ফোঁটার আয়তন? 10⁶ এই হলো না কিন্তু, ইন্টু এটা কিন্তু একটা, এই যে আমি কিন্তু একটা গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরেছি,
একটা ছোট ফোঁটার ভি আয়তন, শোনো শোনো, একটা ছোট ফোঁটার আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে আমরা এখানে এনটা ছোট ফোঁটা ব্যবহার করেছি, তাহলে টোটাল আয়তন কত হবে? এন গুণ করে দিব না? আমি এখানে এন গুণ করে দিব না? আমি ওইটাই বলতে চাইছিলাম যে মানে ইনটা আয়তনের সমান। হ্যাঁ, এনটা আয়তনের সমান, মানে এনটা ফোঁটার আয়তনের সমান, ওই জন্য এখানে এনটা গুণ হয়ে যাবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমার একটা বড় ফোঁটার আয়তন, এটা হচ্ছে একটা ছোট ফোঁটার আয়তন। আবার 10⁶টা ফোঁটার আয়তনের সমান হচ্ছে এই আয়তন, ওই জন্য আমি এন গুণ করে দিয়েছি। তো এখান থেকে দেখো অনেক কিছু কাটাকাটি যাবে। এখান থেকে 4/3 পাই, এটা কাটাকাটি, এটা কাটাকাটি। তো আমরা আলটিমেটলি কি পাবো? আমরা আলটিমেটলি পাবো হচ্ছে, আমার তো লাগবে স্মল আর এর মান। তো স্মল আর সমান কত হয় দেখো, এই যে এই স্মল আর কিউব সমান হয় আর কিউব বাই এন। এখান থেকে আর সমান কি হবে? আর সমান হবে আর ডিভাইডেড এন টু দি পাওয়ার 1/3। ভুল কিছু লিখলাম? দেখো তো, ভুল কিছু লিখেছি? না ওকে, এখন জাস্ট কি করব, মান বসিয়ে দেবো, তাহলেই কাজ শেষ। তাহলে আর এর মান হচ্ছে 2, ক্যাপিটাল আর এর মান 2, এন এর মান হচ্ছে 10⁶, আর এখানে 1/3। দেখো কত আসে। এটা আসবে হচ্ছে 2 2 ইন্টু 10⁻² আসবে, তাই না? মানে 0.02, জি ভাইয়া। 0.02 এত মিটার। তো আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম হচ্ছে প্রত্যেকটা ছোট ফোঁটার ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে এদের ধারকত্ব চেয়েছে, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ছোট ফোঁটার ধারকত্ব চেয়েছে। এখন ধারকত্বের সূত্র অ্যাপ্লাই করো, তাহলেই তো কাজ শেষ। তাহলে তো কাজ শেষ, এখন অ্যাপ্লাই করো। তাহলে এখন এখন এই সি সমান 4 পাই এপসাইলন কে আর। তো 4 পাই এর মতো থাকলো, এপসাইলন হচ্ছে 8.854 ইন্টু 10⁻², কে এর মান হচ্ছে 1, আর আর এর মান হচ্ছে 0.02। কত আসলে? 2.225 into 10 to the power minus 12. ওকে, 2.225 ইন্টু 10⁻², ঠিক আছে, এত ফ্যারাড। শেষ। পারা যাবে এই টাইপের ম্যাথ? বলো তো, এই টাইপের ম্যাথ পারা যাবে? এই টাইপের ম্যাথ? জি ভাইয়া। ওকে, আই থিঙ্ক এই টাইপের ম্যাথ তোমরা পারবে, সহজ ম্যাথ এগুলো। চলো পরে কোয়েশ্চেন আমরা দেখি, পরে কোয়েশ্চেন কি বলেছে। পরে কোয়েশ্চেন বলেছে এদের পৃষ্ঠে বিভব নির্ণয় করো। এদের পৃষ্ঠে বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে এখন বলো তো আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? কোন সূত্র অ্যাপ্লাই করব? আমার বিভব লাগবে, আমার ভি এর মান লাগবে, আমার জানা আছে এখানে সি এর মান, আমার জানা আছে সি এর মান, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব বলো? কোন পি সূত্র? সমান কিউ বাই ভি। ভেরি গুড, আমরা সি ইজ ইকাল টু কিউ বাই ভি অ্যাপ্লাই করব। এই যে সি ইজ ইকাল টু স্মল কিউ দিলাম, ঠিক আছে? কেন দিলাম এখনই বুঝতে পারবা। সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমার ভি এর মানটা লাগবে, তো ভি সমান হবে কি কিউ বাই সি, এটা আমাদের বের করতে হবে। ওকে, এবার একটু এখানে চিন্তা করো, এখানে একটু চিন্তা করো। আমার এই 100 কুলম্ব চার্জটা এই পুরো গোলকের ওপর অ্যাপ্লাই হয়েছিল। 100 কুলম্ব চার্জটা আমি এই বড় গোলকের ওপর সরবরাহ করেছিলাম। তো এই বড় গোলকটা তো 10⁶টা ছোট ছোট ফোঁটায় কনভার্ট হয়ে যায়। তাহলে বলো তো, আমার এই প্রত্যেকটা ফোঁটাতে কি 100 কুলম্ব চার্জ থাকবে? প্রত্যেকটা ফোঁটাতে? হুম, বলো তো, মানে কিভাবে ক্যালকুলেশনটা করব এখানে? আমরা দেখতে পাচ্ছি এই বড় গোলকে 100 কুলম্ব চার্জ সরবরাহ হয়েছে,
এই 100 কুলম্ব চার্জটা এখন কি হলো দেখো, এই বড় গোলকটা ভেঙে 10⁶টা ছোট গোলকে কনভার্ট হয়েছে। তাহলে এই চার্জ বন্টনটা কিভাবে হবে? প্রত্যেকটা ফোঁটাতে কি 100 কুলম্ব করেই থাকবে, নাকি অন্য কোনো কিছু হবে? কি মনে হচ্ছে তোমাদের কাছে? ভাইয়া সবগুলা পানির ফোঁটার চার্জের যোগফল 100 কুলম্ব হবে। 100 কুলম্ব হবে, ভেরি গুড। দেখো কি হয়েছে, আমার তো এই বড় ফোঁটাটা কি হয়েছে, ছোট ছোট ফোঁটায় কনভার্ট হয়েছে। তাহলে 100 কুলম্ব চার্জ, চার্জ তো কি হয় না, ধ্বংস হয়ে যায় না। চার্জ সবসময় সংরক্ষণ আকারে থাকে, সংরক্ষিত হয়। তো 100 কুলম্ব চার্জটা অবশ্যই এই সবগুলো পানির ফোঁটার মধ্যেই থাকবে। সবগুলো পানির ফোঁটার সম্মিলিত চার্জ হবে 100 কুলম্ব। এর অর্থ, আরো যদি প্রিসাইসলি আমরা বলি, এই 100 কুলম্ব চার্জটা সবগুলো ফোঁটার মধ্যে সমভাবে বন্টিত হয়ে যাবে, সমভাবে বন্টিত হয়ে যাবে। তাহলে বলতো, প্রত্যেকটা ফোঁটা কি পরিমাণ চার্জ বহন করবে? প্রত্যেকটা ফোঁটা 100 ডিভাইডেড বাই 10⁶। 100/10⁶। সহজ কথায় 10⁶টি পানির ফোঁটা চার্জ বহন করে 100 কুলম্ব। তাহলে অতএব একটা পানির ফোঁটা কতটুকু চার্জ বহন করে? 100/10⁶, এত কুলম্ব। শেষ। এটা বুঝতে পারলেই আমাদের কাজ শেষ। এটা বুঝতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে এই জন্য আমি স্মল কিউ দিয়ে প্রকাশ করেছি। আমরা ধরলাম যে এখানে এখানে আমরা ক্যাপিটাল কিউ ধরলাম হচ্ছে 100 কুলম্ব প্লাস 100 কুলম্ব। তাহলে স্মল কিউ সমান হবে ক্যাপিটাল কিউ বাই এন। ক্যাপিটাল কিউ হচ্ছে 100, এটা হচ্ছে 10⁶। তাহলে এটা যদি আমি পাই তাহলে পাবো 10⁴, তাই না? সরি, 10⁻⁴ পাবো। এটা আসে, দেখো তো। জি ভাইয়া। ওকে, এখন তো আর কোনো কাজ নাই, এখন জাস্ট মান বসিয়ে দেওয়া। তাহলে ভি সমান, আমরা স্মল কিউ এর মান পেয়েছি কত, 10⁻⁴ পেলাম। আর সি এখানে কত পেলাম, 2.225 ইন্টু 10⁻12। শেষ। কত আসে দেখ, 4.5 into 10⁻⁷। 4.5 ইন্টু 10⁻⁷। 10⁻7। এত। শেষ। শেষ। কঠিন লাগছে বলো তো, কঠিন লাগছে? না ভাইয়া। এগুলো কিন্তু সহজ। আর এখান থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসে, বুঝছো? এখান থেকে বোর্ডে প্রশ্ন আসে। তো আই থিঙ্ক এখান থেকে যদি বোর্ডে প্রশ্নও আসে তা হচ্ছে আমরা পারবো, না পারার কোনো কথাই না। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু আগে একটা কথা বললাম না তোমাদের, যে আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে একটা বড় ফোঁটাকে ছোট ছোট ফোঁটায় কনভার্ট করি, তাহলে এই ছোট ফোঁটাগুলোর সম্মিলিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই বড় ফোঁটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপেক্ষা বড় হবে। আমার কথা বিশ্বাস না হলে কি করবা দেখো তো, এখানে করে দেখো। এই যে এখানে 10⁶ ইন্টু 4π0.02 হোল স্কোয়ার করো, তাহলে কি হবে, আমি এই যে এই ছোট ছোট ফোঁটাগুলোর সম্মিলিত প্রস্থচ্ছেদ পেয়ে যাব। তারপর এটার প্রস্থচ্ছেদ বের করো, 2 ছিল সম্ভবত, 4π2²। তাহলে দেখবা তাহলে দেখবা যে এ2-র মানটা এ1 থেকে বড় হয়। ঠিক আছে, মানে সারফেস এরিয়াটা বেড়ে যায় অনেক। ঠিক আছে, সারফেস এরিয়া বেড়ে যায়। তুমি যদি একটা বড় জিনিসকে ভেঙে অনেক ছোট ছোট অংশে ভাগ করে দাও, তাহলে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়াটা অনেক বড় হয়ে যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে কই যেন পড়েছিলাম, বায়োলজির কোথাও একটা পড়েছি এই ব্যাপারগুলো। যেমন অ্যালভিওলাস, দেখো অ্যালভিওলাস কিন্তু অনেক ছোট, অ্যালভিওলাস কিন্তু অনেক ছোট। মানে এদের এদের হচ্ছে সম্মিলিত পুরো অ্যালভিওলাসের প্রস্থচ্ছেদ কিন্তু অনেক ছোট হবে। বাট তুমি যদি এই অ্যালভিওলাসের মধ্যে আবার কি হয়, অনেকগুলো ছোট ছোট অ্যালভিওলি থাকে, বা যেটাই থাক, মানে ছোট ছোট ইয়ে থাকে, তুমি যদি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রস্থচ্ছেদ নিয়ে যোগ করে দাও, এটা কিন্তু ওই পুরো অ্যালভিওলাসের প্রস্থচ্ছেদ থেকে কিন্তু ওই ছোট ছোট প্রত্যেকটার প্রস্থচ্ছেদ অনেক বড় হবে। ঠিক আছে, সারফেস এরিয়াটা অনেক বড় হয়। তারপর এটা কোথায় কোথায় যেন পড়েছিলাম, তোমার হচ্ছে আহ ওই ভিলায়ে পড়েছিলাম। ভিলায়ের সম্মিলিত প্রস্থচ্ছেদ অনেক বেশি না, কত যেন ছিল আমার খেয়াল নাই।
50 মিটার স্কোয়ার না মিলিমিটার স্কোয়ার ছিল আমার খেয়াল নেই, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো এই জন্য কি হয়, একটা বড় জিনিস ভেঙে যখন ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় তখন তার প্রস্থচ্ছেদটা অনেক বেড়ে যায়, তার প্রস্থচ্ছেদটা অনেক বেড়ে যায়। বুঝতে পেরেছি? বুঝতে জি পেরেছি। ভাইয়া। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে তো খুব ভালো। তাহলে চলো আমরা হচ্ছে আরো বেশ কিছু ম্যাথ করব এখান থেকে। ম্যাথটা এখনো শুরুই করিনি, আমরা আরো বেশ কিছু ম্যাথ করব। ওকে, চলো। হুম, আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে বুঝছো একটা জেনারেল টাইপের কোয়েশ্চেন, একটা শর্টকাট নিয়ে আসার ট্রাই করি। ও আচ্ছা, আপনার সি নম্বরটা তো আছে, চার্জ ঘনত্বের তুলনা, পারবা না এটা? চার্জ ঘনত্বের তুলনা পারবে? জি ভাইয়া। পারবে, চলো আমরা করি সি নম্বরটা, চার্জ ঘনত্বের তুলনা। তো আমাদের ওই তো বড় যে গোলক ছিল, সে বড় গোলকের চার্জ ঘনত্ব আমরা লিখলাম সিগমা বিগ। সিগমা বিগ, আমরা সিগমা সমান জানি কিউ ডিভাইডেড এ স্কোয়ার। মানগুলো বসাই দাও, তোমরা চাইলে অনুপাত দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। এই তো 10⁶, আর এটা হবে হচ্ছে 4 পাই ইন্টু আর স্কোয়ার। কত আসে দেখো? কত আসে? ভাইয়া এখানে 100 হবে না। এই দুঃখিত দুঃখিত, সরি সরি, 100 হবে, 100। 1.98 আছে। 1.98 এরকম। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। একক কি হবে? একক হবে কুলম পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই বড় গোলকের চার্জ ঘনত্ব। ঠিক সেম ভাবে আবার হচ্ছে আমরা ওই ছোট প্রত্যেকটা গোলকের চার্জ ঘনত্ব বের করি, আবার আমরা এটাকে সিগমা স্মল দিয়ে ডিনোট করলাম। তাহলে সিগমা স্মল সমান কি হবে? এটা সমান হবে স্মল কিউ ডিভাইডেড এ প্রাইম দিলাম। ওকে, এ প্রাইম স্কোয়ার। তাহলে এই স্মল কিউ এর মান যেন কত বের হলো? স্মল কিউ এর মান হলো 10⁻⁴, 10⁻⁴, আর এটা হবে হচ্ছে 4 পাই, আর এর মান হচ্ছে আমাদের সম্ভবত 0.02 ছিল, তার উপর হোল স্কয়ার। কত আসে? একই আসে ভাইয়া। একই আসে। ওকে, ও না না ভাইয়া, ভুল হয়েছে। যেটা আসবে সেটা। 0.0198 আছে। 0.0198 এত কুলম পার মিটার স্কয়ার। শেষ। বুঝতে পারলাম, কঠিন লাগছে ম্যাথগুলো? কঠিন লাগার কথা না, সহজ ম্যাথ, সহজ ম্যাথ। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে পরের ম্যাথে যাই। এই পরের ম্যাথটাও হচ্ছে এই টাইপেরই একটা ম্যাথ। আমরা জাস্ট কি করবো, একটা শর্টকাট শিখবো। আমরা একটা শর্টকাট শিখবো, চলো লেখ। n সংখ্যক সমান্তরিতাহিত, n সংখ্যক সমান্তরিতাহিত, n সংখ্যক সমান্তরিতাহিত। তোমাদের থেকে ফুল সিলেবাস না, তোমাদের সময় দেখবা যে এইচএসসির মার্ক ড্রাস্টিক্যালি ড্রপ করবে। তোমাদের সময় দেখবা এইচএসসির মার্ক অনেক ড্রপ করবে, এন্ড হচ্ছে তোমার জিপিএ 5 এর পরিমাণটা অনেক কমে যাবে তোমাদের সময় থেকে, ফুল সিলেবাস থেকে। আর টাফ হবে, ফুল সিলেবাসের পরীক্ষা দেখো টাফ হবে, ওই মেন্টাল প্রিপারেশন এখন থেকেই নাও। ওকে, এন সংখ্যক সমান্তরিতাহিত ও সমান আয়তনের সাবানের বুদবুদ, ও সমান আয়তনের সাবানের বুদবুদ, সমান আয়তনের সাবানের বুদবুদ একত্রে মিশে এদের মোট আয়তনের সমান,
একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত করা হলো। একটি বড় বুদবুদে পরিণত করা হলো। ছোট বুদবুদের প্রত্যেকের বিভব v হলে ছোট বুদবুদের প্রত্যেকের বিভব v হলে সংযুক্ত বড় বুদবুদের বিভব কত? সংযুক্ত বড় বুদবুদের বিভব কত? এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। তারপর বলেছে ছোট বুদবুদের প্রত্যেকের ধারকত্ব c হলে প্রত্যেকের ধারকত্ব c হলে সংযুক্ত বড় বুদবুদের ধারকত্ব কত? সংযুক্ত বড় বুদবুদের ধারকত্ব কত? পারবা এই ম্যাথটা? দেখো তো পারা যাবে? পারার কথা। সহজ ম্যাথ। বলেছে n সংখ্যক সমান তড়িতাহিত ও সমান আয়তনের বুদবুদ একত্রে মিশিয়ে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত করা হলো। মানে আগেরবার আমরা যেটা করেছিলাম এবার তার উল্টা কথা। আগেরবার বড়টাকে ভেঙে ছোট করেছিলাম, এবার ছোটগুলোকে যুক্ত করে বড় করেছি। এখন বলল ছোট বুদবুদের প্রত্যেকের বিভব যদি v হয়, সংযুক্ত বড় বুদবুদের বিভব কত? আবার ছোট বুদবুদের প্রত্যেকের ধারকত্ব c হলে সংযুক্ত বড় বুদবুদের ধারকত্ব কত? পারা যাবে? বলো তো, চেষ্টা করলে পারা যাবে? কারো কোনো মাথায় আইডিয়া আছে কিভাবে করতে হয়? আচ্ছা, আইডিয়া না থাকলেও কি আমরা একটা কাজ করি, আমরা একটু আগানোর ট্রাই করি, একটু বোঝার ট্রাই করি, তাহলেই হবে। ওকে, তাহলে এখানে আমাদের বলেছে n সংখ্যক প্রত্যেকের হচ্ছে চার্জ সমান, প্রত্যেকের কি সমান দেখো তো, প্রত্যেকের হচ্ছে আয়তন সমান। তারপর বলেছে এদের মোট আয়তন ওই বড় বুদবুদের আয়তনের সমান। এটা আমরা এমনিতেই বুঝতে পারছি। ছোট বুদবুদের প্রত্যেকের বিভব হচ্ছে v, আর ছোট বুদবুদের প্রত্যেকের ধারকত্ব হচ্ছে c। এগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে। আমার এখন বড় বুদবুদের ধারকত্ব আর বিভব বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যদি একটু চিত্র আঁকানোর ট্রাই করি, চিত্রটা কি হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা এই ছোট ছোট বুদবুদ আছে, এরকম আমাদের এরকম ছোট ছোট n সংখ্যক বুদবুদ আছে, ছোট ছোট n সংখ্যক বুদবুদ আছে। তারপর আমরা একটা কাজ করে নিই, আমাদের ব্যাসার্ধ তো লাগবে, বুঝতেই পারছো। তো আমি প্রত্যেকটা বুদবুদের ব্যাসার্ধকে স্মল আর ধরে নিলাম, আর আমাদের এই প্রত্যেকটা ছোট বুদবুদের চার্জকে আমি স্মল কিউ ধরে নিলাম। আর এদিক থেকে এই প্রত্যেকটার বিভব দেয়া আছে আমার ক্যাপিটাল ভি, আর ধারকত্ব দেয়া আছে সি। এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তো, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তো আমরা এখন দেখি, চলো।
আমরা এখন দেখি। ওকে, তো এখান থেকে আমরা এখন কি করব, এইগুলোকে সংযুক্ত করে একটা বড় বুদবুদে কনভার্ট করব। তো বড় বুদবুদে কনভার্ট করে দাও। এইগুলোকে সংযুক্ত করে একটা বড় বুদবুদে কনভার্ট করব। আচ্ছা, একটা বড় বুদবুদে আমরা কনভার্ট করতেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই বড় বুদবুদ। ভাইয়া, হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। যে ধরেন একটা বড় বুদবুদের বিভব যদি ভি হয়, হুম তো সেই বুদবুদটা অনেকগুলো ছোট বুদবুদে পরিণত হইলে হুম তখন ওই ছোট বুদবুদের মানে বড় বুদবুদের বিভবটা কি সমানভাবে বন্টিত হয়ে যাবে ছোট বুদবুদের মধ্যে? এটা আমরা দেখবো, চলো। এটাই তো কোয়েশ্চেনে বলেছে, মানে হচ্ছে বড় বুদবুদের বিভব যদি এটা হয় ছোট বুদবুদে কি হবে, আমি একটু দেখি সেটা। ঠিক আছে, এটাই তো আমাদের কোয়েশ্চেন, এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? এটাই কিন্তু আমাদের বের করতে হবে। জি ওকে, ভাইয়া। চলো আমরা দেখি, নিজেই উত্তর পেয়ে যাবো। এটা হচ্ছে আমরা কি করি, বড় বুদবুদের ব্যাসার্ধকে আমরা আর চিন্তা করলাম, ক্যাপিটাল আর। আচ্ছা, এগুলো অন্য কালার দিয়ে লিখি তো, কি বলা যাচ্ছে না। তাহলে এটা চার্জকে আমরা ধরেছি কিউ, ব্যাসার্ধকে আমরা ধরেছি আর, তারপর এখানে আছে এন সংখ্যক, এটার বিভব হচ্ছে ক্যাপিটাল ভি, আর ধারকত্ব হচ্ছে সি। ওকে, খুব ভালো কথা। তারপর তারপর আমার হচ্ছে বড় বুদবুদের ব্যাসার্ধকে আমি আর ধরলাম। বড় বুদবুদের মধ্যে অবশ্যই সব চার্জ থাকবে, আমি এটাকে ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করলাম। তারপর আর কি কি দেয়া আছে দেখো, এটার ভি আমার বের করতে হবে, আর হচ্ছে এটার আমার কি বের করতে হবে, এটার ধারকত্ব আমার বের করতে হবে। এটাই তো আমাদের কাজ, তাই না? এটাই আমাদের কাজ। ওকে, এবার আমাকে বলতে পারবা যে এই বড় গোলকে চার্জের পরিমাণ কি হবে? বড় গোলকে চার্জের পরিমাণ কি হবে? হুম, এন কিউ। এন কিউ। ভেরি গুড, এন কিউ। এই বড় বুদবুদে তো সব চার্জ জমা হবে, সব চার্জ জমা হবে। তো ক্যাপিটাল কিউ সমান কি, এই যে এনটা, এনটা কিউ চার্জের গুণফল, এনটা কিউ চার্জের গুণফল। ওই জন্য কিউ সমান হবে এন কিউ, এটা আমাদের লাগবে, এই জিনিসটা আমাদের লাগবে। ঠিক আছে, এখন এটা আমরা সবাই জানি, দুইটার আয়তন সমান হবে, দুইটার আয়তন সমান হবে। তো এটার আয়তনকে আমরা হচ্ছে ভি ওয়ান দিয়ে ডিনোট করলাম, আর এটার আয়তনকে আমরা ভি টু দিয়ে ডিনোট করলাম। তাহলে এখন আমি বলতেই পারি শর্ত মতে ভি ওয়ান সমান ভি টু, শর্ত মতে ভি ওয়ান সমান ভি টু। এখন ঠিক আগের মতোই, ভি ওয়ান সমান হবে 4/3 পাই, এই যে, আচ্ছা একটু ভুল করেছি, 4/3 পাই স্মল আর কিউব ইন্টু এন হবে, তাই না? 4/3 পাই স্মল আর কিউব, এটা একটা গোলকের আয়তন, আছে এন সংখ্যক, ইন্টু এন হবে, ইন্টু এন। আর ভি টু সমান কি হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর এটা হবে হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তো এখান থেকে একটা কাজ করি, চলো। আমাদের হচ্ছে এই ক্যাপিটাল আর, এই জিনিসটা তো দরকার হবে, কারণ বড় গোলকের বিভব আর ইয়েটা চেয়েছে। তো এখান থেকে আমরা ক্যাপিটাল আর এর মানটা বের করি। তো 4/3 পাই, 4/3 পাই কাটাকাটি হয়ে গেল। আমরা এখানে পাবো হচ্ছে এন ইন্টু স্মল আর কিউব, এটা সমান হবে ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে আমি আর সমান কি পাবো, আর সমান পাবো হচ্ছে, আর সমান পাবো এই যে এটা, এটা পাবো না, দেখো তো, আর সমান এই জিনিসটা পাবো না, জি ভাই। এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর এর মান। বুঝতে পেরেছি ক্যাপিটাল আর এর মানটা? আই থিঙ্ক এটা আমাদের ক্লিয়ার, কার কোনো সমস্যা থাকার কথা নেই। ওকে, এবার আমাকে বলেছে কি, এবার আমাকে বলেছে এই বড় মানে বুদবুদের বিভব কত, বড় বুদবুদের বিভব লাগবে। তো আমাদের এই কাজটাকে সহজ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে অনুপাত নিয়ে কাজ করব, আমরা অনুপাত নিয়ে কাজ করব। কারণ কি, কারণ আমার ছোট গোলকের বিভব দেয়া আছে, ছোট গোলকের ধারকত্ব দেয়া আছে। তো সেই জন্য আমরা ছোট গোলকের বিভব এবং বড় গোলকের বিভব এটা নিয়ে কাজ করব।
এটাকে অনুপাত আকারে ব্যবহার করব, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন করি, চলো করি। দেখো এখন আমাদের লাগবে বড় গোলকের বিভব, ওই জন্য লিখলাম ভি বিগ, আর এখানে ছোট গোলকের বিভব, ওই জন্য লিখলাম ভি স্মল। ওকে, এবার বলো বড় গোলকের বিভবের সূত্র কি হবে? বড় গোলকের বিভবের সূত্র কি হবে? বড় গোলকের বিভবের সূত্র কি হবে? 1/4 এটা কি ইন্টু কিউ বাই ইন্টু ক্যাপিটাল আর, কিউ বাই ক্যাপিটাল আর, তাই না? 1/4πε0 কে ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। এটা আমাদের হচ্ছে বড় গোলকের বিভব। আর ছোট গোলকের বিভব কি হবে? ছোট গোলকের বিভব সেম না? 1/4 শুধু স্মল আর শুধু স্মল গুলো স্মল 1/4πε0 কে ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড ক্যাপিটাল আর। এখন দেখো এই যে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা বাদ, তাহলে আমরা পাবো হচ্ছে কিউ ডিভাইডেড কিউ, এটা একটা পাচ্ছি, আর এই স্মল আরটা উল্টে উপর চলে যাবে, উপর চলে গেলে আমরা পাবো আর ডিভাইডেড ক্যাপিটাল আর। এরকম না? এরকম না? জি ভাইয়া। ওকে, এখন আমাদের কাজ কি? সবগুলোকে সেম জিনিসে নিয়ে আসা। আমরা কিউ সমান একটু আগেই দেখলাম, কিউ সমান এন ইন্টু কিউ, কনভার্ট করে ফেলো। কিউ সমান হবে হচ্ছে এন ইন্টু কিউ, আর এখানে শুধুমাত্র কিউ। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, আর বাই আর করলে কি হবে? মান বসাই দাও, তাহলেই হবে, না অনুপাত না নিলেও হবে। এই যে আমাদের ক্যাপিটাল আর এর মান বসাই দাও, স্মল আর এর মানে স্মল আর থাকলো, আর ক্যাপিটাল আর হচ্ছে আমরা এইভাবে লিখলাম n⁻⁴ ইন্টু স্মল আর। দেখো এন বাদে সবকিছু কাটাকাটি হয়েছে, এন বাদে সবকিছু কাটাকাটি হয়েছে। এই যে আমাদের এই কিউ কাটাকাটি, আমাদের এই আর কাটাকাটি, আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এখানে শুধুমাত্র এন, আর এখানে পাবো n⁻⁻⁴ কত আসে দেখো, কত আসে? -2/3। -2/3। ওকে, -2/3 কেন আসবে? শুধু চলেছি শুধু 2/3, ঠিক আছে, শুধু 2/3 হয়ে গেল। এই যে এটা আমাদের উত্তর। এখন তোমার কি, এখানে তোমার হচ্ছে তোমার এই ছোট বুদবুদের বিভব দিয়ে আছে স্মল ভি, এর সাথে স্মল ভি গুণ করে দিবা, তাহলেই তো কাজ শেষ, তাহলেই কাজ শেষ। আমরা হচ্ছে এটাই মনে রাখবো, আমরা এই অনুপাতটাই মনে রাখবো, তাহলে ওটা বের করে কোনো ব্যাপার না। তাহলে বড় বুদবুদের বিভব হবে n⁻2/3 ইন্টু ক্যাপিটাল ভি। শেষ। এই শিয়াল চিল্লাচ্ছে, দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনা যায়? শোনা যায়? আচ্ছা, একটু আগে সময় হলো হ্যাঁ শিয়াল কান্না করতেছে। ওকে, হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে আমাদের বড় গোলকের বিভব। এখন এন এর মান যেটা দেয়া থাকবে সেটাই উত্তর। প্রশ্নে কিন্তু এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকলে পারবা না? দেখো তো, এইভাবে থাকলে পারবা না? পারবা, এইভাবে থাকলে পারবা। হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই বড় বুদবুদের ধারকত্ব বের করতে হবে। তাহলে এখন বলো এটা আমরা এখন কিভাবে করব? এটা আমরা কিভাবে করব বলো? ভাইয়া, হ্যাঁ বলো। সি আর ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখান থেকে হ্যাঁ, এইভাবেই করব। এইভাবেও করতে পারো, সি ইজিক্যাল টু কিউ বাই ভি, ওইভাবেও করতে পারো। অথবা দেখো সবাই তো গোলাকার, তাই না? সবাই গোলাকার না? তো আমরা গোলাকার চার্জ ধারকের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ওটাও অ্যাপ্লাই করতে পারবো, মানে এই যেটার কথা বলছি এটার কথা। আমরা এখানে সি বিগ নিলাম, আর এখানে নিলাম সি স্মল। তাহলে সি বিগ সমান কি হবে? সি বিগ সমান হবে হচ্ছে 4πε0 কে ইন্টু ক্যাপিটাল আর। আর সি স্মল সমান কি হবে? এটা সমান হবে 4πε0 কে ইন্টু স্মল আর।
এটা করলে বেশি সহজ হচ্ছে না? দেখো তো, বেশি সহজ। এই যে সব কাটাকাটি হয়ে গেল, ক্যাপিটাল আর এর মানটা এখানে বসাই দাও। ক্যাপিটাল আর এর মান হচ্ছে n⁻1/3 ইন্টু আর, n⁻1/3 ইন্টু আর, এখানে হচ্ছে আর, আর কাটাকাটি হয়ে যাচ্ছে। আমরা তাহলে পাবো অতএব সি বিগ ডিভাইডেড সি স্মল ইজ ইকাল টু কত? n⁻1/3। সি স্মল এর মান সি দেওয়া আছে, তুমি ওইভাবে রাখতে পারো, ওইভাবে লিখে দিও। পারা যাবে না? দেখো তো, পারা যাবে না? পারা যাবে না? জিবি ওকে, তাহলে এই কোয়েশ্চেনগুলো যদি অ্যাডমিশনে তোমাদের আসে আর কি, বুয়েট পরীক্ষায় আসে, তুমি চাইলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো যদি সময় না থাকে। যদি সময় না থাকে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে তোমাকে 10-এর মধ্যে তাও 8-9 দেবে। বাট তোমার যদি হচ্ছে ধরো সময় থাকে, অবশ্যই ফুল নিয়মে করবা, বড় তো না, করতে 2 মিনিট লাগবে এটা করতে। ওকে, বুঝতে পারলাম। এই দুটো আমরা একটু মনে রাখার ট্রাই করব। দেখো একটা কি, একটা হচ্ছে n⁻2/3, n⁻2/3, একটা হচ্ছে n⁻2/3, আরেকটা মনে রাখবে n⁻1/3। বিভব হচ্ছে 2/3 আর এই ধারকত্ব হচ্ছে 1/3। ক্লিয়ার? পরিষ্কার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। চলো এখান থেকে আমরা শেষ একটা ম্যাথ করি। এই ম্যাথটা করে আমাদের এই টপিক বিদায়। এই টপিক আমাদের বিদায় হয়ে যাবে। লেখো, লেখো তরলের 8টি গোল ফোঁটা মিলিয়ে, তরলের 8টি গোল ফোঁটা মিলিয়ে বড় ফোঁটা তৈরি করা হলো। বড় ফোঁটা তৈরি করা হলো। বড় ফোঁটা তৈরি করা হলো। প্রতিটি ফোঁটার ব্যাস 2 মিলিমিটার। প্রতিটি ফোঁটার ব্যাস 2 মিলিমিটার এবং আধান 5 মাইক্রোকুলম হলে, এবং আধান 5 মাইক্রোকুলম হলে বড় ফোঁটার বিভব ও প্রাবল্য, বিভব ও ধারকত্ব কত? বিভব ও ধারকত্ব কত? পারবা না? শর্টকাট অ্যাপ্লাই করে, শর্টকাট অ্যাপ্লাই করে পারা যাবে না? বলো। জি ভাইয়া। ওকে, শর্টকাট অ্যাপ্লাই করে আমরা আশা করছি পারবো। কিভাবে করব? কিভাবে করব দেখো, আমাদের তরলের 8টা ফোঁটা বলেছে, তরলের 8টা ফোঁটা, এটা কিসের মান তাহলে? 8টা ফোঁটা বললে এটা কিসের স্মল মান? এন এটা আমাদের এর মান n এর মান। এটা হচ্ছে আমাদের n এর মান। তো এখন আমাকে বলেছে প্রতিটা বড় ফোঁটার ব্যাস, প্রতিটা ফোঁটার ব্যাস, প্রতিটা ফোঁটার ব্যাস যদি 1 মিলিমিটার হয়, তাহলে প্রতিটা ফোঁটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। তারপর বলেছে প্রতিটা ফোঁটার আধান দেয়া আছে, তার মানে কি স্মল কিউবের মান। এটা আমাদের স্মল কিউবের মান। আমার এখন বড় ফোঁটার বিভব চেয়েছে। এখন বড় ফোঁটার বিভব কি হবে বলতো? বড় ফোঁটার বিভব ভিবিক সমান কি হবে? ভিবিক সমান ভিবিক সমান কি হবে? n⁻2/3/into ইন্টু স্মল ভি, তাই না? স্মল ভি, এটাই তো হবে, তাই না? এটাই হবে। এখন n এর মান এখানে দেয়া আছে 8, এখানে 8 বসাই দাও। n এর মান দেয়া আছে 8, এখানে 8 বসাই দাও। খুব সুন্দর। 8 এর উপর 2/3, পাওয়ার 2/3। এখন তুমি ছোট গোলকের বিভব জানো? ছোট গোলকের বিভব দেয়া আছে প্রশ্নে, দেয়া আছে? না আপনি
দেওয়া না থাকলে সমস্যা কি, আমরা তো বের করতেই পারবো। ওই তো 1/4πε0 ইন্টু কিউ বাই আর, হয়ে গেল। তাহলে 8⁻² ইন্টু 9 ইন্টু 10⁹, স্মল কিউ এর মান দেওয়া আছে 5 মাইক্রোকুলম, তো 5 ইন্টু 10⁻⁶, আর ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিলিমিটার, মানে 10⁻3, হয়ে গেল। দেখো কত আসে, কত আসে। 1.8 into 10⁸ 1.8 ইন্টু 10⁸, এটা জি। ওকে, হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা এখন ধারকত্ব বের করতে পারবো না? ধারকত্ব, ধারকত্ব পারবো, জি। করে ফেলো। তাহলে কি হবে, আবার এই সি বিগ সমান হবে n⁻⁴ ইন্টু সি স্মল, করে ফেলো। তাহলে n এর মান হচ্ছে 8, তার উপর 1/3, আর এটা হবে 4π, এপসাইলন হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, কে এর মান 1, আর আর এর মান কত দেয়া আছে, আর এর মান দেয়া আছে 1 মিলিমিটার, 10⁻3, কত আসে? কত আসে? 2.225 into 10⁻⁻13. -30 না 13 বললাম? 30, ও আচ্ছা, 13. 10⁻⁻30, শেষ, এত ফ্যারাড, হয়ে গেল। কত সহজ দেখো। এই কোয়েশ্চেনে কিন্তু, এই কোয়েশ্চেন যদি বুয়েটে আসে, তুমি যদি এইভাবে করো তোমাকে 10-এ 10 দেবে, তোমাকে নাম্বার কাটবে না, তোমার নাম্বার কাটবে না, কারণ এখানে মাল্টিপল স্টেপে করতে হয়। তুমি যদি এটা এই নিয়মে করতে চাও তাহলে কিন্তু ম্যাথটা বিশাল বড় হয়ে যাবে। তো এরকম যদি হচ্ছে মাল্টিপল স্টেপের ম্যাথ থাকে তখন তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। আর যদি একটা স্টেপেই ম্যাথ তোমাকে বের করতে বলে তখন এইভাবেই করতে হবে, এই যে মূল নিয়মেই করতে হবে। মাল্টিপল স্টেপ থাকলে তুমি শর্টকাট ইউজ করতে পারবা, না হলে মূল নিয়মে করাটাই প্রেফারেবল। ওকে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, হয়ে গেল। তো চলো দেখি এখান থেকে বোর্ডে কোনো প্রশ্ন আসছে কিনা আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, এই যে, পারবা না? পারবা? দেখো তো এটা পারা যাবে কিনা, এই কোয়েশ্চেনটা পারা যাবে না, দেখো তো, পারবা? জি ভাইয়া। দেখো এটা কোথায় আসছে, বরিশাল বোর্ড 22-এ আসছে। একটা গোলকাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমপরিমাণ চার্জ দেয়া আছে। গোলকের ব্যাসার্ধ দিয়েছে এটা, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়েছে এটা, আর এটার মান দিয়েছে। খুব ভালো কথা। উদ্দীপকে চার্জিত গোলকাকার পরিবাহীতে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয় যাতে প্রত্যেক গোলকের চার্জ সমভাবে বণ্টিত হয়, তাহলে পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা। আমরা চোখ বন্ধ করে উত্তর বলে দিতে পারি। আমাদের দেখো কয়টা হচ্ছে এখানে ইয়ে আছে, চার্জ কয়টা আছে, কয় ভাগে ভাগ করেছে, 5 ভাগে ভাগ করেছে। তাহলে কত হবে বলো তো, n⁻²/3 না, n⁻²/3 জি ভাইয়া। কত আসে, কত আসে n⁻²/3? অ্যান্সার, আমরা অ্যান্সার আগেই লিখবো, আমরা ম্যাথ না করে অ্যান্সার বলে দিতে পারবো যে আমাদের কি চেয়েছে। দেখো আমাদের চেয়েছে
ওই প্রতিটা ছোট গোলকের। তাহলে এই তো আমরা এইভাবে বলতে পারবো যে ভি স্মল ডিভাইডেড ভি বিগ, জাস্ট উল্টে যাবে, এটা হবে 1 ডিভাইডেড n টু দি পাওয়ার 2/3। কত হয় দেখ, 5 টু দি পাওয়ার 2/3, 0.34 0.34। ওকে, 0.34। 0.34 তো অবশ্যই এক পঞ্চমাংশ না, 0.34 এক পঞ্চমাংশ মানে 1/5, কত হয় সেটা দেখো তো, 1/5 কত হয়, 0.2, 0.2 0.2। তাহলে এটা কিন্তু নট ইজ ইকাল টু 0.2। শেষ, এটাই উত্তর। দেখেছো কত সহজ এই টাইপের ম্যাথ, তাহলে বোর্ডেও আসে। ঠিক আছে, পারা যাবে এই ম্যাথগুলো, পারা যাবে। জি ভাইয়া। ওকে, চল আমরা তাহলে এখন পরের ম্যাথগুলো করি, দেখি পরের ম্যাথে কি কি আছে, কোনগুলো যে ম্যাথ এখান থেকে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি, এক নাগারে তুলতে থাকি। এই পুরো কলাম তো, আচ্ছা এগুলো ফার্স্ট ইয়ার দেখলাম, এগুলো কেটে দিই। ফার্স্ট ইয়াররা বলে কি জানো, যে ভাইয়া আজকে এইচডব্লিউ দিবেন না, ওরা বলে বলে এইচডব্লিউ, আর তোমরা তোমাদের এইচডব্লিউ দিলেও করো না। নাও এই কোয়েশ্চেনটা তো, এইগুলো তো সহজ। ভাইয়া ফার্স্ট ইয়ারদের মধ্যে তো এখন খুবই উত্তেজনা, কয়দিন পর উত্তেজনা কমে যাবে। হ্যাঁ এটাও সত্য, শুরুর দিকে সবার এক্সাইটমেন্টটা বেশি থাকে। হ্যাঁ, না কোয়েশ্চেনটা তো বলেছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটি বৃত্তাকার। একটা সমান্তরাল পাত ধারকের দুইটা পাত কি বৃত্তাকার, দুইটা পাত বৃত্তাকার। প্রতিটি পাতের ব্যাস তোমাকে দিয়েছে 2 সেন্টিমিটার, প্রতিটি পাতের ব্যাস দিয়েছে 2 সেন্টিমিটার এবং তাদের মাঝখানে 1 সেন্টিমিটার বায়ু আছে, 1 সেন্টিমিটার বায়ু স্তরের ব্যবধান আছে। যদি ধারকটিতে 9 × 10⁻⁷ কুলম্ব চার্জ প্রদান করা হয়, তবে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে? পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তোলা হলে বলিও, এই ম্যাথ তোমরা এমনি পারবা, এগুলো ম্যাথ তোমরা আমার থেকে অনেক বেশি ভালো পারো। হয়েছে ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি এই ম্যাথটা হচ্ছে কিভাবে করা যায়। বলেছে সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের দুইটি পাত হচ্ছে বৃত্তাকার, প্রত্যেক পাতে ব্যাস দেয়া আছে, ব্যাস দেয়া থাকলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। তো ব্যাসার্ধের মান কত বলো তো, ব্যাসার্ধের মান হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, তারপর বলেছে তাদের মাঝখানে 1 সেন্টিমিটার বায়ুস্তরের ব্যবধান আছে। তাহলে এটা কিসের মান দেয়া আছে একটু বলো তো, এটা কিসের মান দেয়া আছে, এটা কিসের মান দেয়া আছে? বিয়ের মান দেওয়া আছে। ডি এর মান। দেখো সমান্তরাল পাত ধারক বলেছে কিন্তু, তার মানে আমরা ওই সূত্রের দিকে যাচ্ছি। কোন সূত্র বলো, কোন সূত্র, কোন সূত্র, কোন সূত্রের দিকে যাচ্ছি? C is equal to epsilon naught D. কে এ, ভেরি গুড, আমরা ওই সূত্রের দিকে যাচ্ছি, যেহেতু সমান্তরাল পাত ধারক বলেছে আমরা সি ইজ ইকাল টু এপসাইলন নট কে এ বাই ডি, এই সূত্রের দিকে আমরা আগাচ্ছি। তারপর এখানে তোমার এই পরিমাণ চার্জ দেয়া আছে, মানে বুঝতেই পারছো এটা আমাদের কিউ এর মান। আমাদের বলেছে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য মানে ভি এর মানটা বের করতে হবে। তো এখন বলো তো ম্যাথটা কিভাবে করব, কোন ওয়েতে আগাবো এই ম্যাথটাতে, বলো এই ম্যাথে কোন ওয়েতে আগাবো? প্রথমে কি বের করব, প্রথমে কি বের করব? আমরা প্রথমে সি বের করব। দেখো আমার সি
সি এর সব ইনফরমেশন দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে, তাহলে কিউ সমান সিভি বা সি ইজ ইকাল টু কিউ বাই ভি। এখান থেকে তো বিভব পার্থক্য বের করতেই পারবো। তাহলে এখানে আমরা এই ওয়েতে আগাবো। সি সমান কি হবে? সি সমান হবে এপসাইলন নট কে এ বাই ডি। ওকে, এখন বলো তো এর মান তুমি কি জানো? এর মান তুমি কি জানো? না ভাইয়া, বের করতে হবে। বের করতে হবে। কিভাবে বের করব? আমরা জানি এই বৃত্তাকার যেহেতু বলেছে, বৃত্তাকার বললে কি হবে বলো? বৃত্তাকার বললে 4 পাই আর স্কয়ার। এই তো ধরা খাইছো, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। পাই বৃত্তাকার না 2D বস্তু, কিন্তু বৃত্তাকার মানে কিন্তু 2D বস্তু, এটা হবে পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার দিলেই তোমার উত্তর শেষ। আর এখানে ডি এর জায়গায় ডি। এখন মান বসাই দাও। এপসাইলন নটের মান আমরা সবাই জানি 8.854, 8.854 ইন্টু 10 ইনভার্স 12। পায়ের মান হচ্ছে পাই, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, মানে হচ্ছে 10 ইনভার্স 2 তার উপর হোল স্কয়ার। আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 10 ইনভার্স 2। কত আসে দেখো। কত আসে? 2.78 into 10 inverse 30. আরেকবার একটু বলো, বুঝতে পারিনি। 2.78 into 10 inverse 30. এটা বললা? ইন্টু 10 ইনভার্স 40. 14, 13। 13. আচ্ছা ঠিক আছে, কথায় কেন জানি স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে এটা আমাদের ধারকত্বের মান বের হয়ে গেল। আমাদের এখন চার্জ দেয়া আছে, আমাদের হচ্ছে বিভব পার্থক্য বের করতে হবে। তো আমরা কিউ সমান সিভি বা সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এই সূত্র থেকে খুব সহজেই এটা বের করতে পারবো। তো আমরা জানি সি ইজ ইকাল টু কিউ বাই ভি, তাহলে ভি সমান হবে কিউ বাই সি। মানগুলো বসাই দাও। কিউ এর মান দেখো কত দেয়া আছে? 9 ইন্টু 10 ইনভার্স 7 দেয়া আছে, 9 ইন্টু 10 ইনভার্স 7। আর সি এর মান 2.78 ইন্টু 10 ইনভার্স 30। কত আসে দেখো। 3.23 into 10 to the power 6. 3.23 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ভোল্ট। শেষ, শেষ হয়ে গেল। সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ দেখো। এই টাইপের ম্যাথগুলো বোর্ডে বেশি আসে, বুঝছো? এই টাইপের ম্যাথগুলো বোর্ডে বেশি আসে। পারা যাবে না এই টাইপের ম্যাথগুলো? পারা যাবে না? পারবো। আমরা আমরা ধারকের উপর ধরো আরো 2টা ক্লাস করব, বুঝছো? ধারকের উপর আরো 2টা ক্লাস করব। তারপর আমরা চলে যাব হচ্ছে কোথায় বলো? আমরা চলে যাব হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর উপর 2টা ক্লাস লাগবে, গাউসের উপর 2টা ক্লাস লাগবে, আরো 6টা ক্লাস লাগবে এটা শেষ করতে। দেখা যাক এই মাসের মধ্যে আমরা শেষ করতে পারি কিনা। হবে, আশা করছি হবে। ওকে, দেখো পারবা না এটা? পারবা না? তোলো তোলো, সহজ ম্যাথ এগুলো, এগুলো সহজ ম্যাথ। এই তোমরা কি আমার কোয়েশ্চেনে কখনো পরীক্ষা দিয়েছো? হুম, আমি দিই নাই। আদিও দাওনি? কেউ দাওনি তোমরা? না ভাইয়া। আচ্ছা, শুধু দিয়েছে, তামান্না দিয়েছে, আর হচ্ছে আহ সুচি দিয়েছে, সারাও দিয়েছিল, কিন্তু আমার ঠিক খেয়াল নেই। মানে শুরুর দিকে যারা ছিল তোমাদের আসলে একটা পরীক্ষাই নিয়েছিলাম, তোমার হচ্ছে কোন চ্যাপ্টারের উপর? ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়নের উপর পরীক্ষা নিয়েছিলাম 240-এ। 240-এর মধ্যে হাইয়েস্ট পেয়েছিল মঞ্জুরি, খুব সম্ভবত 180 পেয়েছিল। সেকেন্ড হাইয়েস্ট ছিল হচ্ছে তোমার লামিয়া, পেয়েছিল 153। থার্ড হাইয়েস্ট ছিল সম্ভবত মেঘলা, ছিল 138-এর মতো।
এরপর সূচি আর তামান্না পেয়েছিল দুইজন হচ্ছে 131 এরকম সামথিং। মানে বুঝতে পারছো 240-এর পরীক্ষায় হাইস্টের কি অবস্থা। আমার কোয়েশ্চেন ওইরকমই বুঝছো। তোমাদের কোয়েশ্চেন আমি বানাইছিলাম ওটা 5 ঘন্টা ধরে। এই 5 ঘন্টা সময় দিয়ে লাগিয়ে দেখে তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষা নিবে দেখি, ওদের পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিলে অধ্যায়গুলো ভালো করে পড়া হয়। তোমার হচ্ছে এই বন্দি পাঠশালায় আজকে একটা পরীক্ষা হচ্ছে, ফিজিক্সের 20টা এমসিকিউ বানাতে বলেছে। এমন কঠিন কোয়েশ্চেন বানাইছি, কঠিন না মানে সহজই আর কি, বাট একটু বেশি স্ট্যান্ডার্ড। ওরা দেখে খা করে বসে থাকবে পরীক্ষা হলে। ওকে, দেখো দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা করি, একদম সহজ ম্যাথ। কি বলেছে, একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল দেয়াই আছে। ক্ষেত্রফল 1.4 মিটার স্কোয়ার, আমাদের এর মান ডিরেক্ট দেয়া আছে। বায়ু মাধ্যম বলেছে, তার মানে কে এর মান হবে 1। তারপর বলেছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা কিসের মান দেয়া আছে বলতো? পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান। ডি এর মান, এটা দেয়া আছে ডি এর মান। এর ধারকত্ব মাইক্রোফ্যারাডেতে নির্ণয় করো। করো সেম সূত্র, সি সমান এপসাইলন নট কে এ বাই ডি। এপসাইলন নটের মান আমরা সবাই জানি 8.854 ইন্টু 10 ইনভার্স 12। কে এর মান হচ্ছে 1, এর মান কত? এর মান হচ্ছে 1.4, আর ডি এর মান 0.03। কত আসবে? ফোর 4.13 ইন্টু 10 ইনভার্স 10। ইন্টু 10 ইনভার্স 10। এত ফ্যারাডে, মাইক্রোফ্যারাডে বলছে, তাহলে কি হবে বলো তো? মাইক্রোফ্যারাডে বললে কি করব? 10 দ্বারা গুণ। 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ। এই 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ কেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করো, তাহলে মাইক্রোফ্যারাডে পেয়ে যাবে। কত হয় দেখো তো, কত হয়? 10 ইনভার্স 4। 10 ইনভার্স 4। হ্যাঁ, ও আচ্ছা, সেটাই তো। আমি এটাকে আবার দশমিকে কনভার্ট করার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এটা মাইক্রোফ্যারাড। শেষ। বাচ্চা ম্যাথ এগুলো সব হচ্ছে বাচ্চা ম্যাথ। চল আমরা এরপরে যাই। তাকি হচ্ছে 9, 10-এ কার কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়তা? ফিজিক্স পড়তাম মহিদুল স্যারের কাছে, আর লাস্টে যে 10-এ বাসায় একটা আপু, মেডিকেলের আপুর কাছে পড়তাম। ওই আপুর কাছেই পড়ছি, আর 10-এ আর পড়িনি বাইরে ফিজিক্স। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারলাম। আর তোমাদের হচ্ছে দেখলাম যে ফিজিক্সের বেসিকটা ভালো আছে আর কি। অবশ্যই ইন্টারে অনেকদিন তো ক্লাস করেও ফেলেছো, সেটাও কথা। দেখো এই কোয়েশ্চেনটা, এগুলো সেম টাইপের কোয়েশ্চেন, জাস্ট আমাদের প্র্যাকটিস করার জন্য। এগুলো সেম টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল এত মিলিমিটার স্কোয়ার। একদমই সহজে বলি, এত মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আমার এর মান দেয়া আছে, এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, মানে বুঝতেই পারছো ডি এর মান দেয়া আছে। যদি বিভব পার্থক্য 60 ভোল্ট হয়, বিভব পার্থক্যও দিয়ে দিয়েছে, কত ভালো এরা দেখো, ভি এর মান দিয়েছে। তবে প্রত্যেক পাতের চার্জ নির্ণয় করো। পারবা না ম্যাথটা? এটা পারবা না? ঢাকা বোর্ড 10 সালে, তোমরা কি 10 সালে জন্মগ্রহণ করছিলা? জি ভাইয়া। আচ্ছা, 10 সালে অবশ্যই আমিও ছোট ছিলাম। 10 সালে আমি বই পড়তাম, ক্লাস 1-এ পড়তাম। দেখো 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 কি অবস্থা হয়।
পারবো ভাইয়া। তুলছো কোয়েশ্চেন? তোলা হয়েছে? জি ভাইয়া। চল করে ফেলি তাহলে। এগুলো বাচ্চা কোয়েশ্চেন, ওই সেম টাইপেরই কোয়েশ্চেন। আমরা কি করব দেখো তো, প্রথমে হচ্ছে, আচ্ছা চলো আমরা একবারে করি। আমাদের চার্জের মান বের করতে বলেছে না? চার্জের মান, চার্জ মানে কিউ, কিউ সমান কি হবে বলো তো? কিউ সমান সিভি না? সিভি সিভি, কিউ সমান হচ্ছে সিভি। এখন সি এর জায়গায় সূত্র বসাই দাও, ভি এর মান বসাই দাও, শেষ। তাহলে সি সমান হবে এপসাইলন নট কে এ বাই ডি ইন্টু ভি, শেষ। এপসাইলন নটের মান বসাও, 8.854 ইন্টু 10 ইনভার্স 12। কে এর মান হচ্ছে 1, এর মান কত? এর মান হচ্ছে মিলিমিটার স্কোয়ারে দেয়া আছে, বলো কি করব? কি করব বলো? 10 to the power 6 দ্বারা ভাগ। 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ, অথবা 10 ইনভার্স 6 দ্বারা গুণ। এখনো তুমি একটা ঝাড়ি খাইতা, আমি ভাবছি তুমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ বলবে। আচ্ছা, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 60, আর এখানে ডি এর মান কত? 2 সেন্টিমিটার। 2 ইন্টু 10 ইনভার্স, কত আসে দেখো। আচ্ছা, আজানটা শেষ হোক, এর মধ্যে তোমরা এই দুইটা কোশ্চেন তুলে ফেলো। এই কোশ্চেন, ওকে, আজানটা শেষ হোক, তারপর উত্তরটা বলিও, আর কোশ্চেনটা তুলে রাখো। উত্তর কত আসে? উত্তর কত? 3.98 ইন্টু 10 ইনভার্স 8। 3.98 ইন্টু 10 ইনভার্স 8 এত কুলম, শেষ। হয়ে গেল, হয়ে গেল। এবার পরে কোয়েশ্চেনটা দেখি। এগুলো একদমই সহজ কোয়েশ্চেন, বুঝছো? শুরুর দিকে তো কঠিন কোয়েশ্চেন করা যায় না, ওই জন্য আমরা শুরুর দিকে আর কি সহজ কোয়েশ্চেন গুলো করছি। নাও, এটা তোলা হয়েছে, এটা তোলা হয়েছে। বলেছে 0.6 মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি পরিবাহীকে এত বিভবে আহিত করা হলো। পরিবাহীটির আধান আর সঞ্চিত শক্তি নির্ণয় করো। একেবারে সহজ, এর থেকে সহজ ম্যাথ তো হয়ই না। এটা আমাদের সি এর মান দেয়া আছে, এটা আমাদের ভি এর মান দেয়া আছে, আমাদের বলেছে পরিবাহীটির আধান আর সঞ্চিত শক্তি নির্ণয় করো। তো বলো সূত্র কি হবে? আধানের সূত্র কি? কিউ সমান, সি বাই ভি। ইয়াল্লা কি বলে এটা? কিউ সমান সিভি। ওকে, সি বাই ভি না কিন্তু, সি বাই ভি না। সরি। ওকে ঠিক আছে, কিউ সমান সিভি। তাহলে সি সমান কি দেখো তো, 0.6 মাইক্রোফ্যারাডে। 0.6 মাইক্রো মানে 10 ইনভার্স 6। ওকে, ভি এর মান দেওয়া আছে 84, দেখো কত আসে। 424 এর 4 হাতে থাকলো 2, 6 48 50, তাহলে কত আসে? 50.4 ইন্টু 10 ইনভার্স 6, এরকম। দেখো পড়ো তো। 5.04 ইন্টু 10 ইনভার্স 6। 5, 10 ইনভার্স 5। ইন্টু 10 ইনভার্স 5, ওকে, একই জিনিস, এটা দুইটা সেম। এত কুলম, হয়ে গেল। এখন আবার বলেছে যে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তুমি এখন এখানে অনেক সূত্র অ্যাপ্লাই করতে পারো। কোন সূত্র অ্যাপ্লাই করবে বলো তো? এখানে সঞ্চিত শক্তি হাফ সিভি স্কয়ার। হাফ সিভি স্কোয়ার, অথবা কিউ স্কোয়ার বাই 2c দিয়েও করতে পারো, অথবা সি ইন্টু ভি, হাফ ইন্টু সি ইন্টু ভি দিয়েও করতে পারো। ঠিক আছে, অনেক ভাবেই করা যায় এটা। হাফ সি ইন্টু ভি ছিল, সরি হাফ কিউ ইন্টু ভি ছিল। ওকে, তখন করে ফেলো। ই সমান কি হবে? ই সমান হবে হাফ সিভি স্কোয়ার, করলেই হলো, একভাবে গেলেই হবে। তাহলে হাফের মান হাফ, সি এর মান 0.6 ইন্টু 10 ইনভার্স 6, আর ভি এর মান হচ্ছে 84, তার উপর হোল স্কয়ার। কত আসে দেখ? 2.1168 ইন্টু 10 ইনভার্স 3।
2.1168 ইন্টু 10 ইনভার্স 3 এত জুল। এটাই না? এটা বললাম? জি ভাইয়া। শেষ। এই ম্যাথটা শেষ। এই শক্তি সংক্রান্ত ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। শক্তি সংক্রান্ত ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই টাইপের ম্যাথগুলো আমরা পারবো। আমরা অনেক ম্যাথ করব সামনে আরো। আজকে জাস্ট আমরা বাচ্চা বাচ্চা ম্যাথগুলো করছি, ঠিক আছে? আজকে শুধু আমরা ছোট ছোট ম্যাথগুলো করছি। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে এখানে। এটা কি তুলেছিলা? আচ্ছা, আমি রিডিং করি, ততক্ষণে তোমরা তুলে ফেলো। বলেছে একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। মানে বুঝতেই পারছো, এটা আমাদের এর মান দেয়া আছে, পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব দিয়েছে এই জিনিস, তার মানে ডি এর মান দেয়া আছে, পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্য দিয়েছে 150 ভোল্ট, মানে ভি এর মান দিয়েছে। প্রশ্ন করেছে ধারকের ধারকত্ব কত, পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি কত, পাত দুটির মধ্যে যে কোনো বিন্দুতে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো। একদমই সহজ না এটা? একদমই সহজ না? বলো, জি চলো করে ফেলি তাহলে। সহজ হলে আমরা করে ফেলি। তোলা হয়েছে? জি ভাই। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে এখন বলো আমরা কিভাবে করব, ধারকত্ব কিভাবে বের করব? ছি ছি, এটা তো সহজ সূত্র। কোন সূত্র বলো তো? এই সূত্র না, সি সমান এপসাইলন এপসাইলন কে নট এম কে এ বাই ডি। এই যে কে এপসাইলন নট কে এ বাই ডি, মান বসাই দাও। এপসাইলন নট এটা হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। কে এর মান তো প্রশ্নে দেয়া নাই, আমরা হচ্ছে বাই ডিফল্ট 1 ধরে নেব। আর এর মান কত? এর মান দেয়া আছে 0.03 মিটার স্কোয়ার। কত ভালো, দিয়ে দিয়েছে। আর ডি এর মান দেয়া আছে 2 ইন্টু 10 ইনভার্স 3। কত আসে দেখো? 1.328 ইন্টু 10 ইনভার্স 10। 328 এটা ইন্টু 10 ইনভার্স 10। জি ভাই। ওকে, এত ফ্যারাডে। শেষ। আমাদের এ নম্বর কোয়েশ্চেন শেষ। এবার চলো আমরা 2 নম্বর কোয়েশ্চেনে যাব। 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি কত। এটা তো আরো সহজ। কোনটা অ্যাপ্লাই করবা বলো তো? কোন সূত্র অ্যাপ্লাই করবা? হাফ সি ভি স্কোয়ার। শেষ। হ্যাঁ, সি এর মান বসাও 1.328 ইন্টু 10 ইনভার্স 10। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 150। শেষ। ভি এর মান হচ্ছে 150। 1.49 ইন্টু 10 ইনভার্স 6। 1.49 ইন্টু 10 ইনভার্স 6 এত জুল হয়ে গেল। আর পরে কোয়েশ্চেন কি বলেছে? পরে কোয়েশ্চেন বলেছে একক আয়তনে সঞ্চিত শক্তি। বলো, একক আয়তনে সঞ্চিত শক্তির জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব? মনে না থাকলে আগে ইয়ে করো, আগেরটাতে যাও। হাফ এপসিলন ই স্কয়ার। ওকে, আমরা অবভিয়াসলি এই সূত্র ব্যবহার করতে পারবো। হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার অবশ্যই ইউজ করতে পারবো। বাট দেখো তো আমাকে এখানে ই এর মানটা দেয়া আছে? না। তাহলে আমি চাইলে ই এর মান কিন্তু বের করতেই পারি। হ্যাঁ বল। ডাব্লিউ হুম, ডিভাইডেড বাই আয়তন। আয়তন, হ্যাঁ এটাই করবো আর কি। বাট তোমাদের এটাও বলছে আমি দুই ভাবেই করতে পারবো। আমাদের এখানে ই এর মান দেয়া নাই তো কি হয়েছে? আমরা সবাই জানি ই সমান হচ্ছে ভি বাই ডি। আমাদের বিভব পার্থক্য দেয়া আছে, দূরত্বও দেয়া আছে। আমরা ই এর মানটা এখান থেকে পেয়ে যাব, কোনো সন্দেহ নাই। তারপরে ওই সূত্র অ্যাপ্লাই করব। বাট আমরা এর থেকেও সহজ উপায়ে যেতে পারি। এর থেকেও সহজ উপায়ে যেতে পারি, যেটা হচ্ছে আদি বলল একক আয়তনে সঞ্চিত শক্তিকে আমরা শক্তি ঘনত্ব ইউ দিয়ে প্রকাশ করলাম। এটা সমান কি হবে? টোটাল শক্তি ডিভাইডেড আয়তন। টোটাল শক্তি ডিভাইডেড আয়তন, এটা দিয়ে করলেই তো শেষ। এখন ভি সমান কি বলতো? প্রস্থচ্ছেদ ইন্টু দূরত্ব। শেষ।
সেম সেম জিনিস কিন্তু আমরা কিন্তু এই সূত্র থেকে ডেরিভেট করেছিলাম ওটা, এই সূত্র থেকেই ওটা ডেরিভেট করেছিলাম। তোমাকে যেইভাবে ইনফরমেশন দেয়া থাকবে তুমি ওটাই ইউজ করবে। ওকে, ই এর মানটা দেয়া আছে 1.49 ইন্টু 10⁻⁶, এর মান দিয়েছে 0.03, এর মান দিয়েছে 0.03, আর এটা 2 ইন্টু 10⁻3, কত আসে? 0.025. 0.025, অর্থাৎ প্রতি একক আয়তনে এই পরিমাণ শক্তি আছে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তো, জি ভাইয়া। ধারক কি কঠিন লাগছে? ধারক কি কঠিন লাগছে? না। ওকে, এই চ্যাপ্টারটা আমি খুব ভয় করতাম শুরুর দিকে, বুঝছো? এই চ্যাপ্টারটা শুরুর দিকে কেন যেন ভয় করতাম। ওকে, চলো এই কোয়েশ্চেনটা করি। এই না, তোমাদের ঢাকা বোর্ড 24-এ আসছে। 24 মানে গতবার, 24 মানে গতবার। ওকে, চলো কোয়েশ্চেন তো। চব্বিশ সালে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা সব থেকে মানে বেশি ক্রিটিক্যাল ছিল। ক্রিটিক্যাল বলতে তুমি যদি ওই মানে মেথডটা জানো, ওই কনসেপ্টটা জানো, ওই ম্যাথ করতে তোমার 2 মিনিট লাগবে। বাট কথা হচ্ছে ওই কনসেপ্টটা ইন্টারে শেখানোই হয়, ওই কনসেপ্টটা শেখানো হয় অ্যাডমিশনে। তো এই জন্য আমি আমি নিজে যখন দেখলাম এটা, আমি নিজেও ওই কনসেপ্টটা হচ্ছে একাডেমিকে শিখিনি। তো আমি যদি কোয়েশ্চেন পাইতাম আমি জীবনে অ্যান্সার করতে পারতাম, কারণ ওটা আমরা শিখিনি। ওটা শিখেছিলাম অ্যাডমিশন। তো এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে ফেলে, এখান থেকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করার সম্ভাবনাটা আছে আর কি। ওকে, হয়েছে তোলা? ওকে, ভাইয়ার কতক্ষণ ক্লাস নেবেন? ইয়াল্লা কি বলে, আমাদের ক্লাস মিনিমাম 2 এক্সাম? ঘন্টা। ও আচ্ছা, আমাদের ক্লাস মিনিমাম 2 ঘন্টা হবে, বুঝছো? মানে মিনিমাম 2টা মিটিং পর্যন্ত চলে, তারপর অবস্থা বুঝে আরো আধা ঘন্টাও হয়, 20 মিনিটও হয়, 10 মিনিটও হয়, 1 ঘন্টাও হয়, অবস্থা বুঝে আর কি। ওকে, তোমার প্রবলেম থাকলে তুমি ইয়ে করতে পারো, আমি তোমাকে রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, দেখো তোলা হয়েছে কোয়েশ্চেন। জি ভাইয়া। ওকে, চলো আমরা একটু দেখি কি বলেছে। বলেছে চিত্র অনুযায়ী গঠিত ধারকের সঞ্চিত শক্তি পাওয়া গেল এই পরিমাণ, ধারকত্ব বৃদ্ধির কৌশল স্বরূপ 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক। ও আচ্ছা, দুঃখিত, এই কোয়েশ্চেনটা আমরা এখন করব না, এটা এখন করব, এটা ফাঁকা রাখো, আমরা এখন এই কনসেপ্টটা শিখিনি। আমি কোয়েশ্চেনটা পড়িনি ভালো করে, এটা আমরা পরে শিখব। এই কনসেপ্টটাও খুব একটা ইয়েতে দেয়া হয় না, ইন্টারে দেয়া হয় না, এটা আমরা পরে শিখব, ঠিক আছে? এটা আমরা পরে শিখব। একটা সূত্র আছে, এটা হচ্ছে একটা সূত্র আছে, সহজ একটা সূত্র, ওটা ইজিলি করে ফেলা যায়, বাট আমরা যেহেতু এখনো শিখিনি, আমরা এটা এখন আপাতত করব না, ঠিক আছে? চলো আমরা তাহলে এরপরে যাই। এরপরে এই যে এটা, উম, 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 পারবো এটা, এটা পারবো। চলো এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো। আমরা এই টাইপের ম্যাথও করব যখন গাউস পড়বো,
তখন এই টাইপের ম্যাথ করবো, যেদের মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত, এগুলো শিখবো। তোলা হলে বলো। হয়েছে ভাইয়া। ওকে, দেখো এটা ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেন, মানে আমি যেবার এইচএসসি দিয়েছি তার পরের বার এই কোয়েশ্চেনটা এসেছে, এটা পারতাম, এটা সহজ কোয়েশ্চেন। বলেছে উদ্দীপকের আমরা দেখতে পাচ্ছি দুইটা পাত আছে, এই পাতে হচ্ছে যে পজিটিভ প্রান্ত সেখানে +10 কুলম্ব, নেগেটিভ প্রান্তে -10 কুলম্ব, এখানে হচ্ছে m, এটা হচ্ছে n, এখানে 1 মিলিমিটার দূরত্ব দেখিয়েছে, হোয়াট এভার, এটা আমাদের লাগবে না আর কি। তারপর বলেছে প্রতিটি পাতের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার, মানে বুঝতেই পারছো এটা আমাদের এর মান দেয়া আছে। তারপর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে, এটা হচ্ছে ডি দেয়া আছে, আর এখানে এপসাইলন নট এর মান দেয়া আছে। মানে এটা আসলে কিছুই না, জাস্ট হচ্ছে তোমার চিত্রের মাধ্যমে কোয়েশ্চেনটা আসতে পারে এটা দেখানোর জন্যই দিয়েছি এটা। তাহলে সি সমান কি হবে বলো তো? সি সমান এপসাইলন নট কে এ বাই ডি। হয়ে গেল, মান বসাই দাও। এটা কত ভালো, দেখো এপসাইলন নট এর মানও তোমাকে দিয়ে দিয়েছে, 8.854 ইন্টু 10 ইনভার্স 12, কে এর মান হচ্ছে 1, এর মান 2 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 10 ইনভার্স 4, আর হচ্ছে 6 মিলিমিটার, অর্থাৎ 6 ইন্টু 10 ইনভার্স 3। আমরা বিভব বের করতে পারবো, চার্জের মানও দেওয়া আছে, 10 কুলম্ব হবে। কত আসে? 2.95 into 10 inverse 13. 2.95 ইন্টু 10 ইনভার্স 13, এটা বললাম। জি ভাই। শেষ হয়ে গেল, হয়ে গেল, এই ম্যাথটা হয়ে গেল। তো আমরা বুঝছো এখান থেকে একদম সিলেক্টিভ কিছু ম্যাথ করলাম, একদম সিলেক্টিভ কিছু ম্যাথ করলাম। কেন করলাম? কারণ হচ্ছে এখনো পরের টপিকগুলো আমরা শিখিনি, এখনো ধারক নিয়ে বেশ কিছু টপিক আছে, ওগুলো এখনো শিখিনি। তো ধারক থেকে আসলে একটু কম্বিনেশন করে ম্যাথ দেয়, মানে হচ্ছে টপিকগুলো মিক্স করে ম্যাথ দেয়। তো আমরা আগে এখন সব টপিকগুলো শিখবো, তারপর তারপর আমরা হচ্ছে ওই সব ম্যাথ কম্বাইন করে ওই ম্যাথগুলো করবো। ওকে, তো এখানে দেখো কোয়েশ্চেনে বলেছে ধারকত্ব বৃদ্ধির কৌশল, ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক কিনা এটা বিশ্লেষণ কর। তো আমরা যখন একটা কাজ করি, এই ধারকত্ব বৃদ্ধির কৌশল কি কি সেগুলো একটু আমরা ছোট্ট করে জেনে আসি। একটু লেখো, টপিকের নাম দাও ধারকত্ব বৃদ্ধির কৌশল। ধারকত্ব বৃদ্ধির কৌশল। আমাকে বলতে পারবা ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায়? একটু বুদ্ধি করে বলো তো, কিভাবে বৃদ্ধি করা যায়? চার্জের পরিমাণ বাড়াইলে, এর বিভব কমাইলে। হ্যাঁ, মানে এটা দূরত্ব কমালে হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আদি বলেছো এটাও অবভিয়াসলি কারেক্ট, আবার যেটা হচ্ছে মৌ বলেছো এটাও অবভিয়াসলি কারেক্ট। তো বেসিক্যালি আমরা যেটা করব, ঠিক আছে, আমরা হচ্ছে মৌ যেটা বলছে মানে এই দিককার ব্যাপারগুলো আমরা বেশি মনে রাখবো। মানে আমরা এই একটা সূত্র দিয়ে মনে রাখতে পারবো, সি সমান এপসাইলন নট কে এ বাই ডি। আমরা এই তো এখানে কোনটা বাড়ালে সি বেড়ে যাবে, কোনটা বাড়ালে সি কমে যাবে, এর উপর ভিত্তি করে ধারকত্ব বৃদ্ধির কৌশলগুলো আলোচনা করব। তাহলে দেখো তো, এখানে কে এর মান বাড়ালে ধারকত্ব বাড়বে না, কে এর মান যদি বাড়াই ধারকত্ব বাড়বে না। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে বেশি বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ ব্যবহার করে, বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ ব্যবহার কর। তারপর দেখি বলতো কি হবে, তারপর তারপর এরপর কি হবে?
বেশি ক্ষেত্রফল পাত ব্যবহার করে। পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করা। ঠিক আছে, পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করা। পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করা। তারপর 3 নম্বর কি হবে বলতো? 3 নম্বর কি হবে? 3 নম্বর, পাতদ্বয়ের দূরত্ব হ্রাস করে। ভেরি গুড। পাতদ্বয়ের দূরত্ব হ্রাস করা। পাতদ্বয়ের দূরত্ব হ্রাস করা। আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে ভূ সংযুক্ত করলে। ভূ সংযুক্ত করলে আসলে যেটা হয়, এখানে তোমার হচ্ছে আবেশ প্রক্রিয়াটা ভালো হয়। ঠিক আছে, ভূ সংযুক্ত করলে আবেশ প্রক্রিয়া তোমরা পড়েছো না ক্লাস 9-10-এ? আবেশ প্রক্রিয়া পড়েছো? জি ভাইয়া। ওই আবেশ প্রক্রিয়াটা এখানে হয়। ঠিক আছে, ভূ সংযুক্ত করলে ওই আবেশ প্রক্রিয়াটা এখানে বৃদ্ধি পায়, যার ফলে ধারকত্বটাও বৃদ্ধি পেয়ে যায়। তো এই কয়েকটা উপায়ে, এই 4টা উপায়ে আমরা ধারকত্ব বৃদ্ধি করতে পারি। তো এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ওকে, খুবই সুন্দর। আজকে আমরা আরেকটা টপিক শিখবো। এই টপিকটা হচ্ছে ধারকের সমবায়। আমরা ক্লাস 9-10-এ রোধের সমবায় পড়েছি না? রোধের সমবায়। জি ভাইয়া। আজকে আমরা পড়বো ধারকের সমবায়। তোমরা কি পর্যাবৃত্ত গতি অধ্যায় করেছো? না, তোমাদের তো করাইনি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা করেছি হচ্ছে স্প্রিং এর সমবায়। চলতরিতে আমরা করব হচ্ছে রোধের সমবায়। আর আজকে আমরা করব ধারকের সমবায়। ওকে, ধারকের সমবায়। তো বলো, ধারকের সমবায় কত রকম হতে পারে? দুই দুই ধরনের। রকম। 2 রকম বেসিক্যালি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, আরেকটা হচ্ছে মিশ্র সমবায়। তো আমি তোমাদের আগেই বলে রাখি আমাদের উত্তরটা কি হবে। এটা দিয়ে তুমি সবকিছু করতে পারবা। সেটা হচ্ছে ধারকের সমবায় হচ্ছে রোধের সমবায়ের উল্টা। ধারকের সমবায় কি বলতো? ধারকের সমবায় হচ্ছে রোধের সমবায়ের উল্টা। তার মানে তোমাদের সবারই মনে থাকার কথা, রোধের শ্রেণী সমবায়ে আমরা কি করতাম? এই সূত্র অ্যাপ্লাই করতাম না? আর এস ইজ ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn, এই সূত্র অ্যাপ্লাই করতাম না শ্রেণী সমবায়ে? জি ভাইয়া। আর হচ্ছে সমান্তরাল কি? 1 ডিভাইডেড Rp সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস ডট ডট 1 বাই Rn। এবার হয়ে যাবে উল্টা। রোধের শ্রেণী সমবায় হয়ে যাবে, ধারকের শ্রেণী সমবায়টা হবে রোধের সমান্তরাল সমবায়ের সমতুল্য। তাহলে কি হবে? ধারকের শ্রেণী সমবায় হবে 1 বাই CS ইজ ইকাল টু 1 বাই C1 1 বাই C2 প্লাস ডট ডট 1 বাই Cn। ঠিক সেম ভাবে ধারকের সমান্তরাল সমবায়টা হবে রোধের শ্রেণী সমবায়ের সমতুল্য। কেমন সেটা? CP সমান হবে C1 C2 ডট ডট Cn। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে বেসিক কনসেপ্টটা সেম। আচ্ছা, আমাকে একটু বলো যে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনটা ফিক্স থাকতো? বলো, শ্রেণী সমবায়ে কোনটা ফিক্স থাকতো? আচ্ছা, ওটা পরে। সমান্তরাল সমবায়ে কোনটা ফিক্স থাকতো?
সমান্তরাল সমবায় কোনটা ফিক্স থাকতো? বিভব পার্থক্য। বিভব পার্থক্য। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে কিন্তু বিভব পার্থক্যটা সেম থাকতো, দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য সেম থাকতো। ঠিক সেম ভাবে ধারকের সমবায়ের ক্ষেত্রেও লিখে নাও, সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য সেম। মধ্যবর্তী বিভব পার্থক্য একই থাকবে। এই একটা জিনিস মনে রাখলেই তোমাদের ধারক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আমরা চলতরিৎ যখন পড়বো তখন দেখবা পানির মতো সহজ হয়ে যাবে চলতরিৎ। ওকে, তাহলে সমান্তরাল সমবায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য একই থাকবে। দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য একই থাকবে। আর আর শ্রেণী সমবায়ে রোধে কি সেম থাকতো বলতো? শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। ভেরি গুড। তো আমরা তো ধারকের তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করি না, আমরা ধারকের তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করি বলতো? তড়িৎ প্রবাহ না নিয়ে কাজ করি। কি নিয়ে কাজ করি? ধারকে কি নিয়ে কাজ করি? চার্জ সঞ্চয়। চার্জ নিয়ে কাজ করি। ভেরি গুড, চার্জ নিয়ে কাজ করি। তাহলে শ্রেণী সমবায় কোনটা সেম থাকবে? শ্রেণী সমবায় কোনটা সেম থাকবে? চার্জের পরিমাণ। চার্জের পরিমাণ। তাহলে শ্রেণী সমবায়ে মোট চার্জ সেম থাকে, মানে মোট চার্জ দুই ক্ষেত্রেও সেম থাকে, শুধু চার্জ লেখো। শ্রেণী সমবায়ে চার্জ একই থাকে। মানে কি বলতে চাচ্ছি সেটা তো বুঝতে পারছো নাকি? তোমাদের যদি 9-10 এর যদি হচ্ছে চলতরিতের বেসিকটা ভালো থাকে তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা ইন্টার অনেক ভালো করে চলতরিৎ পড়বো, অনেক কিছু তোমরা যেটা 9-10-এ প্রবলেম ফেস করতা, স্পেশালি একটা বর্তনীর ভেতরের একটা রোধ দিয়ে বলতো যে এই রোধের বিভব পার্থক্য কত, এই রোধের তড়িৎ প্রবাহ কত, এটাতে আমরা অনেক প্যারা খাইতাম 9-10-এ, মানে স্পেশালি আমি খাইতাম। বাট ইন্টারে হচ্ছে এটা আমরা অনেক সহজে দুইটা সূত্রের সাহায্যে শিখবো। তোমরা কি কেউ চলতরিৎ পড়েছো? চলতরিৎ? ওকে, চলতরিৎ তো ওই সিভিএল, তারপর হচ্ছে কেভি, মানে সরি সিডিএল ভিডিএল তো করেছো তাই না? সিডিএল ভিডিএল করেছো। ওকে, তো ওটাই আর কি, ওটা করলেই খুবই সহজ হয়ে যাবে। এন্ড মজার ব্যাপার হচ্ছে আমরা এই স্থির তড়িতের ধারকের মধ্যেও ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখবো, দেখা যাক, যদি সম্ভব হয় তোমাদের শেখাবো। ওকে, চলো আমরা তাহলে এই দুইটা বেসিক কনসেপ্ট হচ্ছে মাথায় রাখলাম। এবার হচ্ছে আমরা সমান্তরাল সমবায়ের কনসেপ্টে চলে যাব। তো এখন লেখো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় এটা হচ্ছে প্যারালেল কম্বিনেশন। প্যারালেল কম্বিনেশন। ওকে, তো চিত্র আসলে সব আগের মতোই হবে। এখানে কি হবে দেখো, আমরা একটা ধারক আঁকানোর ট্রাই করি। সেটা হচ্ছে তোমার এই যে তাহলে এটা হচ্ছে একটা ধারক, তারপর কপি পেস্ট মেরে দিই। ওকে, ঠিক আছে। তো এখন ইয়ে করে দাও, তোমার হচ্ছে এই দুইটা ধারক মনে করো সমান্তরালে যুক্ত আছে। এই দুইটা ধারক সমান্তরালে এইভাবে যুক্ত আছে। সমান্তরালে এইভাবে যুক্ত আছে। ওকে, সমান্তরালে যুক্ত আছে। আর এদের মনে করে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম আমি। এই যে এদের হচ্ছে একটা ব্যাটারির সাথে আমি যুক্ত করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে কি করলাম? তাহলে আমাদের এই যে এটা হচ্ছে একটা ধারক, এটা হচ্ছে একটা ধারক। তো এই ধারককে হচ্ছে আমরা C1 নাম দিলাম, আর এই ধারকের নাম দিলাম C2।
এই ধারকের নাম দিলাম C2। আর এই যে এই ব্যাটারি কিংবা উৎস যেটাই বলো না কেন, এর বিভব পার্থক্য আমরা ভি দিয়ে ডিনোট করলাম। এখন কি হবে বলতো, এখান থেকে কিউ পরিমাণ চার্জ বের হবে না? কিউ পরিমাণ চার্জ এই যে এখান থেকে আমাদের কিউ পরিমাণ চার্জ বের হবে। তো এই তো এখানে কিউ পরিমাণ চার্জ বের হলো। এখন আমাকে বলো এটা সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় কোনটা সেম থাকবে? সমান্তরাল সমবায় কোনটা সেম থাকবে? বিভব পার্থক্য সেম থাকবে। তাহলে এই ধারকের ক্ষেত্রেও বিভব পার্থক্য, আচ্ছা একটু এই পাশে লেখো, এই ধারকের ক্ষেত্রেও বিভব পার্থক্য হবে ভি, আবার নিচের ধারকের ক্ষেত্রেও বিভব পার্থক্য হবে ভি। কোনো সন্দেহ আছে? কারণ দেখো দুইটা কি, দুইটা হচ্ছে এই যে এরা দুইটাই সমান্তরালে আছে। ওকে, তো এটা তো সমান্তরাল সমবায়, তার মানে অবশ্যই এখানে কি হবে, চার্জ এখানে বণ্টিত হয়ে যাবে, তাই না? চার্জ এখানে বণ্টিত হয়ে যাবে না? তো আমি ধরলাম এখানে হচ্ছে Q1 পরিমাণ চার্জ আসে, তাহলে এই পাশে এটা আমার পজিটিভ প্রান্ত, এখানে হবে হচ্ছে প্লাস Q1, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, এটা হবে মাইনাস Q1। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, আমি ধরলাম এটা হচ্ছে প্লাস Q2, আর এটা হচ্ছে আমাদের মাইনাস Q2। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া। ঠিক আছে, এখন আমাদের কাজ তো শেষ, এটা মনে রাখলে আমাদের কাজ শেষ। তো আমরা এখন কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই সমান্তরাল সমবায়ের একটা তুল্য ধারকত্ব আমরা বের করব। মানে এই ধারকত্বের তুল্য ধারকত্ব কত হবে এটা আমরা বের করব। ঠিক আছে, তুল্য ধারকত্বটা আমরা বের করব। তো এটার হচ্ছে আমরা তুল্য ধারকত্ব বের করি। তো তুল্য ধারকত্ব মানে কি, এটার বদলে আমরা একটাই ধারক নিব। এই যে এটার বদলে একটাই ধারক নিব, যে ধারকের ধারকত্বটা হবে কি বলতো, এটা তুল্য ধারকত্বের সমান। তো আমি এটা তুল্য ধারকত্বকে সি ইকুইভ্যালেন্ট লিখলাম। ইকুইভ্যালেন্ট মানে তুল্য, এই জন্য এটাকে সি ইকুইভ্যালেন্ট লিখলাম। ওকে, সি ইকুইভ্যালেন্ট লিখলাম। তারপর আমাদের টোটাল চার্জ তো আর পরিবর্তন হবে না। টোটাল চার্জ কি পরিবর্তন হবে বলতো? টোটাল চার্জ কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ কি হবে, অর্থাৎ এই ধারকের ক্ষেত্রে আমি এখানে পাবো হচ্ছে প্লাস কিউ, এখানে পাবো প্লাস কিউ, আর এখানে পাবো মাইনাস কিউ। তাই পাবো না বলতো? তাই পাবো না? কারণ কি? কারণ হচ্ছে আমাদের টোটাল চার্জটার পরিবর্তন হচ্ছে না, টোটাল চার্জটা অপরিবর্তিতই আছে। আর বিভব পার্থক্য কি পাবো? বিভব পার্থক্য আমরা ভি পাবো। আমরা কি করলাম, এই জিনিসটাকে তুল্য ধারকত্বে কনভার্ট করলাম। এই যে এটাকে এখানে কনভার্ট করলাম। এখন দেখো তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি কি বলতে পারি? যে আমাদের মোট চার্জ হবে এই প্রত্যেকটা চার্জের সমান। এই কিউ সমান Q1 প্লাস Q2 বলতে পারি না? আমি কিউ সমান Q1 প্লাস Q2 বলা যায় না? অবশ্যই বলা যায়। তো আমি এখানে বলতেই পারি যে সমান্তরাল সমবায়ে আমাদের এই কিউ সমান হবে Q1 প্লাস Q2। তো বুঝতেই পারছো আমরা শুধুমাত্র ধারকের সমবায় চাচ্ছি, তো সবগুলো আমাকে সিতে রাখতে হবে। তো এখন আমরা কি করব, এইগুলোকে কনভার্ট করে দিব। কিসে কনভার্ট করব? এই কিউ কে সি আর ভি তে কনভার্ট করব। তখন বলো তো আমি এখানে কিউ সমান কি লিখতে পারি? এখান থেকে সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি লিখতে পারি না? সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি দেখা যায়? বলো, এই ভালো করে বলো। অবশ্যই লেখা যায়। ঠিক আছে, সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি।
তারপর দেখে আমাকে বলো তো Q1 সমান কি লিখতে পারি? Q1 সমান C1 into V. C1 into V। ভেরি গুড, C1 into V। আর Q2 সমান কি লিখতে পারি? Q2 সমান কি লিখতে পারি? C2 into V. C2 into V। C2 into V, এটা চলে আসলো তো, C2 into V। আমরা তাহলে V কমন নিয়ে বাদ দিতে পারি না? V কমন নিয়ে বাদ দিতে পারি না? এই তো V কমন নিলাম, তাহলে থাকলো জি C1 ভাইয়া। প্লাস C2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি C ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা এখানে CP লিখলাম, P ফর প্যারালেল। এটা কি হবে? এটা হবে হচ্ছে সবগুলো ধারকত্বের যোগফলের সমষ্টি। বুঝতে পারলাম? দেখো তো, জি ভাইয়া। একদমই সহজ না? একদমই সহজ। ওকে, তাহলে আমি কি বলেছিলাম, আমাদের এত কিছু মনে রাখার দরকারই হবে না। আমরা জাস্ট বলবো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ধারকের তুল্য ধারকত্ব হবে রোধের উল্টা। তো রোধের ক্ষেত্রে কি হতো? 1 বাই ওই হাবিজাবি হতো। তো এখানে শ্রেণীরটা হবে, ধারকের সমান্তরালটা হবে রোধের শ্রেণীর সমতুল্য। জাস্ট নর্মালি যোগ হয়ে যাবে, শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম। হুম, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা বুঝতে পারলে তো খুব ভালো। আমরা তাহলে এখন কিসে যেতে পারি? আমরা তাহলে এখন শ্রেণীতে যেতে পারি, শ্রেণী সমবায়। তারপর লেখো শ্রেণী সমবায়, এটা কি বলতো? এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। ওকে, সেম আগের মতোই। আমি একটু দেখি এখানে কপি পেস্ট করতে পারি কি। কপি পেস্ট করা যাচ্ছে, খুব ভালো কথা। আমরা এখন কি করব? ধারকের শ্রেণী সমবায় দেখব। চলো, তাহলে এই তো শ্রেণী সমবায়, মানে বুঝতেই পারছো একটার পর আরেকটা। যদি এটা খুব বাজে একটা মানে ইন্টারপ্রিটেশন, কোনো সমস্যা না, আমরা অনেক ভালো করে শিখবো, ঠিক আছে? আমাদের রোধ নিয়ে এসব নিয়ে কোনো প্রবলেমই থাকবে না চলতরিৎ যখন পড়বো। তোমরা এরপরে কোন চ্যাপ্টার শুরু করতে চাও? ফিজিক্স? হুম, তাপগতিবিদ্যা করে। তাপগতিবিদ্যা। ওকে, তাপগতিবিদ্যা তো বড় অধ্যায়, সময় লাগবে। ওকে, সমস্যা নেই, তাপগতিবিদ্যা করাবো। তাপগতিবিদ্যা তোমাদের সাথে 27 করাবো। তাপগতিবিদ্যাটা তোমাদের সাথে 27 করাবো, সময় লাগবে অধ্যায়টা। ওকে, চলো আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে দিলাম C1, এটা দিব C2, এটা দিব C3। C1 C2 C3। তো আমরা এখন কি করলাম? আমরা হচ্ছে এখানে বললাম যে এখানে বিভব পার্থক্যটা হচ্ছে ক্যাপিটাল ভি। ওকে, বিভব পার্থক্য ক্যাপিটাল ভি। আর এখান থেকে আমাদের কিউ পরিমাণ চার্জ বের হচ্ছে। এখন বলো তো, শ্রেণী সমবায় কোনটা সমান ছিল? চার। চার্জের পরিমাণ সমান ছিল। তাহলে কি হবে? এই তো, এখানেও কিউ চার্জ যাবে, এখানেও কিউ চার্জ যাবে, এখানেও কিউ চার্জ যাবে, তাই না? হুম, কি হবে এই জি ক্ষেত্রে? জি এই ভাইয়া। এই পাশেরটা আমাদের হবে প্লাস কিউ, আর এই পাশেরটা হবে মাইনাস কিউ। ঠিক সেম ভাবে এই পাশেরটা হবে প্লাস কিউ, এই পাশেরটা হবে মাইনাস কিউ। বেশি চাপাচাপি হয়ে গেল। আচ্ছা থাম, এইভাবে লিখি, উপরে লিখি। এই পাশেরটা হচ্ছে প্লাস কিউ, এই পাশেরটা মাইনাস কিউ, এই পাশেরটা মাইনাস কিউ। তারপর এই পাশেরটা হচ্ছে প্লাস কিউ, এই পাশেরটা হচ্ছে মাইনাস কিউ। মানে তোমরা তো বুঝতে পারছো, তোমরা বুঝতে পারলেই হবে। তারপর এই পাশেরটা হচ্ছে প্লাস কিউ, আর ওই পাশেরটা হচ্ছে মাইনাস কিউ। মানে প্রত্যেক ক্ষেত্রে চার্জের পরিমাণটা সেম। বুঝতে পেরেছি? দেখো তো,
বুঝতে পারলাম? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। চার্জের পরিমাণ সেম, খুব ভালো কথা। এখন বলো তো তাহলে শ্রেণী সমবায়ে কোনটা ডিফারেন্ট হবে? কোনটা ডিফারেন্ট হবে? হুম বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে আমরা বিভব পার্থক্য V1 ধরলাম, এই ক্ষেত্রে ধরলাম V2, এই ক্ষেত্রে ধরলাম V3। ওকে, বিভব পার্থক্য ধরলাম V1, V2, V3। আমরা কি এটা সবাই জানি যে শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ড্রপ হয় মোট, মানে এই টোটাল ভোল্টেজ ড্রপ বলতে এই তিনটা বিভবের সমষ্টি এই মেইন বিভবের সমষ্টির সমান হয়। এটা কি আমরা জানি শ্রেণী সমবায়ে? হুম জানি আমরা? জি ভাই। আচ্ছা, না জানলে এখন জেনে নাও। তাহলে শ্রেণীর সমবায়ে কি হবে? এই টোটাল ভোল্টেজ ড্রপটা হবে মেইন ভোল্টেজের সমান, মেইন বিভব পার্থক্যের সমান। অর্থাৎ শ্রেণী সমবায়ে, আচ্ছা আমি তো ইয়ে করি, ইকুইভ্যালেন্ট তো আঁকাইনি। আচ্ছা, এটা একটু তোমরা নিচে জায়গা রাখো, আমি এটা পাশে আঁকাবো। ওকে, তাহলে শ্রেণীর সমবায়ে কি হবে? শ্রেণীর সমবায়ে আমার ভিটা হবে এই V1 প্লাস V2 প্লাস V3। ওকে, আমরা চলো এটার ইকুইভ্যালেন্টটা আঁকাই এখানে। ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্টটা কি হবে? এটার ইকুইভ্যালেন্টটা আসলে কিছুই হবে না। ওই যে একটা নাও, ওই হ্যাঁ, কল কেটে গেল। আচ্ছা জয়েন করো। আমরা হচ্ছে ইকুইভ্যালেন্টটা আসলে নির্ণয় করব এখানে। তো বুঝতেই পারছো ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব হবে সি ইকুইভ্যালেন্ট, আমাদের এখানে চার্জ হবে হচ্ছে কিউ, চার্জ হবে হচ্ছে কিউ, আর বিভব পার্থক্য কি হবে? বিভব পার্থক্যটা ভি। ঠিক আছে, ওকে। এখন বুঝতেই পারছো আমরা এখানে কি কাজ করতে হবে। দেখি বলো তো, আমি এখানে কি কাজ করব এখন? কি কাজ করব? এই তো এই সূত্র অ্যাপ্লাই করব না, আমরা সবাই জানি সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এই সূত্র অ্যাপ্লাই করব। জাস্ট আমরা কি করব এখানে ওই ভিটাকে সাবস্টিটিউট করে দেব। তাহলে ভি সমান কি হবে? ভি সমান কিউ বাই কিউ বাই সি, কিউ বাই সি, ভেরি গুড। এখন দেখো তো আমি ভি সমান কি লিখতে পারি এখানে? ভি সমান কি লিখতে পারি? ভি সমান ভি কিউ সমান বাই সি। কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এই যে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। তারপর ভি ওয়ান সমান কি লিখতে পারি? ভি ওয়ান সমান কিউ বাই সি ওয়ান। কিউ বাই সি ওয়ান। তাহলে বুঝতেই পারছো বাকিগুলা কি হবে। এটা হবে কিউ বাই সি টু, সরি কিউ বাই সি টু, আর এটা কি হবে? এটা হবে হচ্ছে কিউ বাই সি থ্রি। এখন এই তো কিউটা কমন নাও, কিউ কমন নিলে আমি কি পেয়ে যাব? ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট সমান ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতএব আমাদের এই তো ধারকত্বের ক্ষেত্রে যদি শ্রেণীর সমবায় থাকে তাহলে এইভাবে সূত্রটা অ্যাপ্লিকেবল হবে, মানে রোধের সমান্তরালের ক্ষেত্রে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? ওকে, জি হয়ে গেল, ভাইয়া। হয়ে গেল। এর মাধ্যমে আমাদের ধারকের শ্রেণী আর সমান্তরাল সমবায়ের কনসেপ্ট গুলো শেষ। ওকে, তো তোমরা কি ম্যাথ করতে চাও আজকে? ম্যাথ করতে চাও? বলো বলো। হ্যাঁ, বুঝি না। আজকে না থাক ভাইয়া, আই আচ্ছা, কিন্তু ওকে ঠিক আছে, তাহলে আরেকদিন করবো। আজকে কি বার বলো তো? আজকে কি বৃহস্পতিবার? ওকে, আজকে বৃহস্পতিবার হলে কালকে তোমাদের পড়াবো। তো কালকে হচ্ছে আমরা কি পড়তে চাও বলো, ফিজিক্স নাকি কেমিস্ট্রি? বলো, ফিজিক্স পড়তে চাও নাকি কেমিস্ট্রি? ফিজিক্স পড়াই। ওকে ঠিক আছে, তাহলে কালকে ফিজিক্স পড়াবো। কালকে আমাদের আশা করছি এখান থেকে বাকি কনসেপ্ট গুলো দেখে আমরা ম্যাথ শুরু করতে পারবো, এন্ড পরের দিন আমাদের ধারক শেষ হয়ে যাবে। ঠিক আছে,
আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে না ভাইয়া। আমাদের শেষ। আজকের ক্লাস এই পর্যন্ত।